হ্যালো বন্ধুরা, গল্পের ঘর চ্যানেল থেকে আমি সৌরভ। আজকে আপনাদের সামনে একটি অসাধারণ গল্প নিয়ে হাজির হয়েছি। এই গল্পটিতে মূলত আমাদের জীবনের বাস্তব কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে। তাই আশা করব এই গল্পটি আপনারা শেষ পর্যন্ত শুনবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন। অভিনব তাহমিদ আর রাহাত তাহসান দুই ভাই ছিল গরিব ঘরের হীরের টুকরো। রাহাত পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা করছিল। অভিনব পড়াশোনার পাশাপাশি টিউশন করে সংসারের সাহায্য করত। দুই ভাই যেমন দেখতে সুন্দর তেমনই মেধাবী। গ্রামের মধ্যে মেধাবী হওয়ায় খানবাড়িতে টিউশন করাতো অভিনব আর রাহাত টিউশনি করাতে পছন্দ করতো না, কিন্তু অভিনব নিজের ভেতর জ্ঞান অন্যকে দান করতে স্বচ্ছব্রত করত। অভিনবের বাবা মাঠে কাজ করত আর মা সেলাইয়ের কাজ করে সংসার চালাতো। অভিনব আর রাহাতের একটা ছোট্ট বোন ছিল, নাম ছিল মিষ্টি। দুই ভাইয়ের কলিজা। মিষ্টি ভাইদের থেকে একদম আলাদা, খুব চঞ্চল আর মুখে যেটা আসে সেটাই বলে দেয়। মিষ্টি ক্লাস 8-এ পড়ত। রাহাতের সাথে নিশির খুব ভালো সম্পর্ক, বলতে গেলে গভীর প্রেমের সম্পর্ক। নিশি রাহাতকে পাগলের মতো ভালোবাসত। প্রায় রাহাতের বাসায় এসে দুপুরে খেয়ে যেত। নিশির ভাষ্য মতে রাজভোগের চেয়ে পান্তা ভাত খেয়ে শান্তি। রাহাতের আব্বু আম্মুর কোনো অসুবিধা ছিল না, ছেলের খুশিতেই তাদের খুশি। একদিন খবর আসলো রাহাত আর নিশি নাকি পালিয়ে গিয়েছে। সেদিন গ্রামের সেই গরিব পরিবারে তুফান সৃষ্টি হয়েছিল। মাহমুদুল খানের মান সম্মানে লাগে। তিনি রাহাতের পরিবারকে গ্রামের সবার সামনে চুল কেটে দিয়ে বের করে দিতে হুমকি করে। অর্ণবের দল রাহাতের আব্বু আম্মুর চুল কেটে মাথায় ঘোল ঢেলে বের করে দেয়। রাহাতের আব্বু আম্মু অপমান সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করে। অভিনব মিষ্টিকে নিয়ে বই কিনতে গিয়েছিল। ফিরে এসে বাবা মার লাশ ধরে কান্না করার আগেই অর্ণবের দল অভিনবকে বেঁধে মারে। এমনকি ওর চোখের সামনে ওর বোনকে মেরে ফেলে। পরিবারের এভাবে মৃত্যু অভিনব নিতে পারেনি। মাথায় অতিরিক্ত আঘাতে একসময় অভিনব পাগল হয়ে যায়। খানবাড়ির লাথি ঝাঁটা খেয়ে পাগল হয়ে এখনও বেঁচে আছে অভিনব। সেই দিন যদি ওর পরিবারের সাথে ও মরে যেত তাহলে আজ এত মানুষের লাথি ঝাঁটা খেতে হতো না। মাহমুদুল খানের কড়া নির্দেশের জন্য অভিনবকে কেউ সাহায্য করতে পারে না। বাগানের ভেতরে পাতা লতা দিয়ে তৈরি ঘরে অভিনব থাকে। যে ছেলে একসময় গ্রামের গর্ব ছিল, সেই ছেলে আজ খেতে পায় না। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় একটু খাবারের জন্য। বৃষ্টির সময় কোথাও আশ্রয় পায় না। অর্ণবের লোক দেখলেই আবার মারতে শুরু করে। কারোর সাহস নেই অর্ণবদের আটকানোর। সবটা শুনে রাত পাথর হয়ে দাঁড়িয়ে আছে। একটা পরিবারের সাথে কেউ এত খারাপ করতে পারে? রাতের সব ধোঁয়াশা লাগছে। ভাবতেই কষ্ট হচ্ছে তার আব্বু এত নিচে নামতে পারে। রাত চোখের পানি মুছে লোকটার দিকে তাকিয়ে বলে, অভিনবকে ডক্টর দেখাননি? লোকটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, যার একবেলা খাওয়ার জোটে না তার নাকি আবার ডক্টর দেখাবে। রাত অভিনবের দিকে তাকিয়ে দেখে রাগে বসে ফোঁস করছে, হয়তো শরীরে আর পারছে না। তিল আর নূপুর রাতের দিকে তাকিয়ে আছে। রাত অভিনবের কাছে যেতে গিয়েও থেমে যায়। লোকটার দিকে কিছু টাকা দিয়ে বলে, ওকে পেট ভরে খাইয়ে দেবেন, কেউ যেন জানতে না পারে। রাত আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে যায়। এখানে আর এক মুহূর্ত থাকলে নিজের আবেগটা সামলাতে পারবে না। রাতের পেছন পেছন তিলও যায়। বিছানার ওপর বসে ল্যাপটপে মুখ গুজে রয়েছে রাত। কিছুক্ষণ আগে যেই ঝড় হয়ে গেল সেটা রাতকে দেখে বোঝা যাচ্ছে না, তবে তার গালে সেই ঝড়ের চিহ্ন এখনও আছে। তিল বুঝতে পারছে না হঠাৎ রাত এত শান্ত কী করে। একটু আগেও যে নিজের আব্বুর সাথে ঝগড়া করছিল, আর এখন সে কতটা নীরব। বাড়িতে ঢুকেই অর্ণবের ঘরে যায় নিজের প্রশ্ন নিয়ে। রাতের একটাই কথা, যা করেছে রাহাত ভাইয়া, তাহলে কেন তার পরিবারকে ভোগ করতে হলো? এতগুলো জীবন কেন নষ্ট করলো? অর্ণব বাসায় ছিল না দেখে মাহমুদুল খানের কাছে যায়। রাতের প্রশ্নে মাহমুদুল খান অতিরিক্ত রেগে যায়।
তবুও মুখ বুজে সহ্য করছিল। আব্বু, এমন তো না যে তুমি তোমার প্রতিদ্বন্দ্বীকে শেষ করতে আপুকে গুটি হিসেবে বানিয়েছো। দোষ যদি রাহাত ভাইয়া করে থাকে তাহলে তো আপুও করেছে। তুমি কেন শুধুই ওদের পরিবারকে শাস্তি দিলে নিজের প্রাচুর্য বজায় রাখতে? রাতের বলতে দেরি, কিন্তু মাহমুদুল খানের চর মারতে দেরি না। খানবাড়িতে পিন পিন নীরবতা। বাড়ির প্রত্যেকটা লোক মাহমুদুল খানের রাগ সম্পর্কে অবগত, শুধুই রাত অবাক চোখে তাকিয়ে আছে। জীবনে এই প্রথম রাতের আব্বু তার গায়ে হাত তুলল। চর খেয়েও রাত দমে যাওয়ার পাত্রী না। চোখের পানি মুছে পাল্টা প্রশ্ন করে। গায়ে হাত তুলে নিজের পাপকে লুকিয়ে রাখতে পারবা না। তুমি যেটা করেছো সেটা অন্যায়। মাহমুদুল খান আবার হাত তুলতে গেলে সঞ্চিতা খান ছুটে আসে। মাহমুদুল খান চেঁচিয়ে বলে, বুঝিয়ে দাও তোমার মেয়েকে, বিনা কারণে এই মাহমুদুল কখনো কারো ক্ষতি করার কথা ভাবতে পারে না। যে আপুর জন্য ও অত পাগল, সেই আপুর অপরাধের পক্ষে কথা বলতে বিবেকে বাঁচছে না। রাতের দাদু মাহমুদুল খানকে ঘরে নিয়ে যায়। রাত এক পলক মায়ের দিকে তাকিয়ে নিজের ঘরে চলে যায়। ঘরে এসে ল্যাপটপে মুখ গুজে আছে, আর ওঠার নাম নেই। বেশ কিছু সময় অতিবাহিত হবার পর রাত মুখ উঠিয়ে বলে, অর্ডার কনফার্ম করেছি। পেশেন্ট করে দে তো, আমার খুব মাথা ধরেছে, একটু ঘুমাবো। তিল ল্যাপটপ হাতে নিয়ে অবাক হয়ে বলে, তোর মাথা কি গেছে? ছেলেদের জিনিসপত্র তুই কি করবি? রাত বিছানা গোছাতে গোছাতে বলে, কেন রে, দুলাভাইকে দেবো? তিল মাথায় হাত দিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, তুই প্রেম করছিস আর আমাকে বললি না? এই, আমি তোর বেস্ট ফ্রেন্ড তো। তিলের প্রশ্নের বিনিময়ে রাত মুচকে হাসে। বিছানায় শুয়ে শুয়ে রাত অতীতের কথা ভাবছে। রাতকে ক্লাস 9 থেকে অভিনব প্রাইভেট পড়াতো। অভিনব অন্য ছেলেদের মতো না, প্রয়োজনীয় কথা ছাড়া কোনো বাড়তি কথা কখনো বলেনি। সচরাচর রাত যাদের কাছে প্রাইভেট পড়তো তারা বেশিরভাগ রাতের সৌন্দর্যর প্রশংসা করত, কিন্তু অভিনব কখনো রাতকে ঠিকভাবে দেখেনি। রাতকে যখন অভিনব পড়া বুঝিয়ে দিত, রাত হাঁ করে তাকিয়ে থাকত। অভিনবের সাধারণ চলাফেরা রাতকে সব থেকে বেশি মুগ্ধ করত। গ্রামে চলার সময় প্রায় অনেক ছেলে রাতের দিকে তাকাতো, কিন্তু অভিনব রাত দূরে থাকা কোনো মেয়ের দিকে সেইভাবে তাকাতো না। দিনের পর দিন রাত অনুভব করত অভিনবের প্রতি তার অনুভূতিগুলো। রাতের ক্লাস কম, বেশি সময় প্রেম করত। অভিনব আসার আগে রাত প্রায় সেজে গুজে থাকতো, কিন্তু অভিনব তো সেইভাবে তাকাতো না। রাত অধৈর্য হয়ে একদিন বলে বসলো, স্যার, আজকে আমাকে কেমন লাগছে? এটা তো আপনার ফেভারিট কালার। সবাই বলে এই রঙে নাকি আমাকে সব থেকে সুন্দর লাগে। অভিনব বিনিময়ে মুচকি হাসি দিয়ে বলে, তোমার ভাবনাগুলো ভুল না, ভুল তোমার বয়স। এই বয়সটা আবেগ অনুভূতির বয়স। এটা পার করতে পারলে জীবনে কিছু করতে পারবে। আবেগে মানুষ অনেক ভুল সিদ্ধান্ত নেয়। একটা ভুল সিদ্ধান্ত সারা জীবনের কান্নার কারণ। এখন এসবে মন না দিয়ে ঠিকমতো পড়াশোনা করো। জীবনটা এখন রঙিন দেখছো, তাই আসল নকলের মানে বুঝবে না। আগে জীবনের অর্থ বুঝো, তারপর এসব নিয়ে ভেবো। তুমি প্রায় আমার ছোট বোনের বয়সী। এতটা আবেগে পড়ো না যেন পরে পস্তাতে হয়। আবেগ দিয়ে জীবন চলে না। আবেগ হলো মানব চেতনার সেই বিশেষ অংশটি যা অনুভূতি বা সংবেদনশীলতার সাথে সরাসরি সম্পর্কযুক্ত। বিভিন্ন আবেগে রয়েছে বিভিন্ন রকম বহিঃপ্রকাশ। এটি আমাদের হাসায়, কখনো বা কাঁদায়, রাগায়, আবার কখনো কখনো অভিমানও করায়। আবেগহীন মানুষ একটি পাথরের মতো নিষ্প্রাণ। তাই বলে আবেগের বশে নিজের কেরিয়ার কম্প্রোমাইজ করা ঠিক না। আবেগ তোমাকে জীবনে উন্নতি করতে দিবে না। সেদিন অভিনব না পড়িয়ে চলে রাতের মধ্যে একটা জেদ আসে। সেদিনের পর থেকে রাত আর অভিনবর কাছে পড়া ব্যতীত অন্য কিছু নিয়ে কথা বলেনি। রাতের মনে এক আকাশ অভিমান জমেছিল। এভাবে তার অনুভূতিকে আবেগ বলে অপমান করল। বয়সের সাথে সাথে অভিনবের প্রতি অভিমানের পাল্লা আরও ভারী হতে থাকে। কিন্তু অভিনব এর এই করুণ অবস্থা দেখে রাত নিজেকে ঠিক রাখতে পারল না। অল্প বয়সে সেই অনুভূতি আবার জেগে উঠল। সত্যি কি সেদিন রাতের অনুভূতি আবেগ ছিল নাকি অন্য কিছু? বিছানায় শুয়ে শুয়ে রাত এইসব ভাবছে। হঠাৎ তিলের কথায় রাত হোঁচকাই উঠল। তিল ভ্রু বুচকে তাকিয়ে আছে। সত্যি করে বলতো, তুই তোর পাসওয়ার্ড সবসময় অভিমান কেন দিস?
এটা কি শুধুই অভিমান নাকি অন্য কিছু? অভিনব? রাত অন্যদিকে তাকিয়ে বলে, কী সব বলছিস? এমন কোনো কিছুই না, তুই আজকাল বেশি বুঝছিস, সেটা কি জানিস? তিল রাতকে নিজের দিকে ঘুরিয়ে বলে, মোটেও আমি বেশি কিছু বুঝছি না, সত্যি কথা বলছি। তুই হঠাৎ চোখে লুকাচ্ছিস কেন? বাই এনি চান্স তুই কি ওই পাগলটাকে? পাগল শুনেই রাত ক্ষেপে গেল। তিলের দিকে আঙ্গুল তুলে চেঁচিয়ে বলে, একদম পাগল বলবি না, কেউ নিচে থেকে পাগল হয় না। শুনলি না কি হয়েছিল? অভিনব খুব ভালো একজন মানুষ, আজ ওনার এই অবস্থার জন্য আমার পরিবার দায়ী। আমি এটাও জানি আব্বু কখনো জেনে বুঝে কারোর ক্ষতি করবে না। নিশ্চয়ই কোনো কারণ আছে, অর্ণব ভাইয়া আসলেই জিজ্ঞেস করব। তিল মাথায় হাত দিয়ে বলে, শেষে তুই এমন কারো প্রেমে পড়লি যে কিনা ভালোবাসার ভাও কখনো বুঝবে না, আর এইসব হলো কিভাবে? রাত বিছানা থেকে নামতে নামতে বলে, আমার কাহিনী ওই গানটার মতো হয়েছে, ডুবে ডুবে ভালোবাসি, সে না বাসলেও আমি বাসি। অর্ণব দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, আর অর্ণবের লোকগুলো মাঠে ঘুরছে। চারিদিকে বাতাস বইছে, এক্ষুনি মনে হচ্ছে ঝড় আসবে। বেশিক্ষণ যাওয়ার পর হঠাৎ বিকট চিৎকার। অর্ণব তাকিয়ে দেখে ওর লোকের ভেতর থেকে একটা লোকের মাথা শরীর থেকে আলাদা হয়ে গেছে। অর্ণব দেখে রীতিমতো ভয় পেয়ে যায়। অর্ণবের একটা লোক চেঁচিয়ে বলে, ভাই, এখানে কিছু একটা আছে, আমাদের এখানে আসা ঠিক হয়? বলতে বলতে আরেকটা লোকের হাত মাটির নিচে চলে গেল। অর্ণব সবাইকে পালাতে বলে নিজেও ছুটতে থাকে। অর্ণব ছুটছে, কিন্তু পথ যেন শেষ হচ্ছে না। হঠাৎ অর্ণব কিছু একটার সাথে বেঁধে পড়ে যেতে গেল। অর্ণব একবার পিছনে তাকিয়ে দেখে ওর লোকেরা মাথা ওপরে ভাসছে। অর্ণবের লোক অর্ণবকে ধরে গাড়িতে ওঠায়, কিন্তু অর্ণব এখনও সেই দিকে তাকিয়ে আছে। অর্ণবের মনে হচ্ছে কেউ ওকে দেখে হাসছে। বাসায় অর্ণব আতঙ্কিত মুখে ফিরতেই রাত সামনে এসে দাঁড়ায়। অর্ণব এক পলক তাকিয়ে চিৎকার করে বলে, নিশি, নিশি। গালে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ণবের কাজ দেখছে রাত। কিছুক্ষণ আগেই মাহমুদুল খান অর্ণবকে চড় মেরে বসিয়ে রেখেছে। সবাই অবাক হলেও রাত আবেগের সাথে অনেক খুশিতে নিজের গালে হাত বুলিয়ে বিড়বিড় করছে। ইস, আর কয়টা দিলে যে কি শান্তি লাগতো। এতদিন আমরা বকা খেয়েছি আর তুই মজা নিয়েছিস, এবার তুই খাবি, আমরা মজা নেব। আপুরে, তুই যে কি মিস করলি, তুই থাকলে দেখতি। আব্বু তার আদরের ভাইয়ের ছেলেকে মেরেছে। আচ্ছা, আজ কি থাপ্পড় ডে? না তো, তাহলে এভাবে মারছে কেন সবাই? পাশ থেকে তিল ফিসফিস করে বলে, আজকে থাপ্পড় ডে না, কিন্তু তোর কপাল পোড়া ডে। প্রথমে ওই পাগল প্রেমী, তারপর তোর আব্বু, এখন আবার তোর ভাই। সব আজকেই তোকে মারতে চাইছে কেন? এখন চুপ থাক, নইলে তোর ডে সত্যি কপাল পোড়া ডে হবে। রাত তিলের দিকে তাকিয়ে ওর আম্মুর পাশে গিয়ে ফিসফিস করে বলে, আম্মু, আমাদের পরিবার সিরিয়ালে নাম দিল কবে থেকে? না মানে স্টার জলসার মতো 2 দিন পর পর অর্ণব ভাইয়া নাটক করে যাচ্ছে নিশি আব্বুকে নিয়ে। ওর এত কিসের সমস্যা? আমার মনে হয় ভাইয়ার মাথায় সমস্যা হয়েছে। শেষের কথাটা রাত কিছুটা জোরে বলে। মাহমুদুল খান নিজের আসনে বসেই রাতের দিকে অনিষ্ট দৃষ্টিতে তাকাতেই রাত মায়ের পেছনে লুকায়। রাতকে দেখে তিল ফিক করে হেসে দেয়। মায়ের পেছনে দাঁড়িয়ে রাত এক নাগাড়ে বলে যাচ্ছে, আম্মু, আব্বুকে বলো ভাইয়াকে ডক্টর দেখাতে, ভাইয়ার মাথায় সমস্যা হয়েছে। এভাবে রাখলে কোন দিন আমাকে নিশি আপু ভেবে মেরে না বসে। নিশি আপুর মতো দেখতে হয় কি আমার ভুল? আজব সব। রাতের ফিসফিস করে বলা কথায় রাতের আম্মু শুধু চোখ রাঙিয়ে তাকালো। মাহমুদুল খান এবার গম্ভীর হয়ে বললেন, অর্ণবের হয়তো মাথায় সমস্যা হচ্ছে। নিশি আর অর্ণব খুব ক্লোজ ছিল, তাই হয়তো। মাহমুদুল খানকে সবটা বলতে না দিয়ে রাত মায়ের পেছন থেকে সামনে এসে আহত কণ্ঠে প্রশ্ন করে, সত্যি যদি তাই হয়, তাহলে ভাইয়া আপুকে দেখলে এত ভয় কেন পায় আর বারবার মারতে কেন চায়? আপু তো পালিয়ে গিয়েছে, তাই না? তাহলে আপু ফিরে আসলে সবার এত কেন অসুবিধা? বিশেষ করে অর্ণব ভাইয়ার কেন এত ভয়? আপুর সাথে অর্ণব ভাইয়া কি এমন করেছে যে আপু আসলে অর্ণব ভাইয়ার ক্ষতি? রাত কথাগুলো বলে দম নেওয়ার আগেই
অর্ণব এসে সজোরে রাতের গালে থাপ্পড় মারে। হঠাৎ এমন আক্রমণের জন্য রাত প্রস্তুত ছিল না। চড়ের প্রভাবে রাত নিজের অবস্থান থেকে ছিটকে দূরে মাটিতে পড়ে যায়। ঠোঁটের পাশে কেটে রক্ত পড়া শুরু করেছে। ঘটনায় সবাই বাকরুদ্ধ। অর্ণব যেন এমন একটা কাজ করবে সেটা কেউ বুঝতে পারেনি। মাহমুদুল খান অবাক হয়ে অর্ণবের দিকে চেয়ে আছে। রাত মাটি থেকে উঠে অর্ণবের দিকে আঙ্গুল তুলে কিছু বলতে যাবে, তার আগেই অর্ণব হাত উঠিয়ে আরেকটা চড় মারে। এবার মাহমুদুল খান চেঁচিয়ে ওঠে। অর্ণব মাহমুদুল খানের দিকে তাকিয়ে রুগ্ধাষ্ট কণ্ঠে বলে, বড় আব্বু, রাত সব কিছু করেছে। আমি শিওর সব কিছুর পেছনে ওর কোনো হাত আছে। না হলে ও আসার পর থেকে কেন নিশি দেখা যাচ্ছে? নিশ্চয়ই ওর নিশির পোশাক পরে সবাইকে ভয় দেখাচ্ছে। অর্ণব শেষের কথা শুনে রাতের যায় যায় অবস্থা। রাত একবার মাহমুদুল খানের দিকে তো আরেকবার তিলের দিকে তাকাচ্ছে। অর্ণব আবার কিছু বলতে যাবে, তার আগেই মারিয়ম বেগম লাঠি ভর দিয়ে রাতের কাছে এসে চিচিয়ে বলে, খবরদার, আর একবার যদি রাতের গায়ে হাত দিস তাহলে তোর একদিন কি আমার একদিন। আর মাহমুদুল, তুই এখনও চুপ করে আছিস? অর্ণব আমাদের বাড়ির ছেলে, রাতও আমাদের বাড়ির মেয়ে। অর্ণব তো ঘরে থাকে কিন্তু রাত বাইরে ছিল। আজ অর্ণব যেটা করলো একদম ঠিক হলো না। রাত যেন এই সুযোগটাই খুঁজছিল। দাদিকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো মুখ করে বলে, আমি কিছু মনে করিনি দাদু। অর্ণব ভাইয়ার শরীর ভালো না, তাই এমন করছে। আর ভাইয়া তো আমার বড়, শাসন করতেই পারে, তাই না? তুমি কিছু বলো না, আমি না হয় চলে। রাতকে সম্পূর্ণ শেষ করতে না দিয়ে অর্ণব চেঁচিয়ে বলে, একদম নাটক করবি না। তুই নিশি রাতের রূপ ধরে আসছিস, তাই না? হঠাৎ গালে প্রচণ্ড ব্যথা অনুভব হতেই অর্ণব অবাক চোখে সামনে থাকা ব্যক্তির দিকে তাকিয়ে থাকে। রাতের মুখ দেখে বোঝা যাচ্ছে সে কথাটা অবাক হয়েছে। সঞ্জিতা বেগম আঙ্গুল উঁচু করে অর্ণবের দিকে তেড়ে এসে বলে, খবরদার, তুই আর একবারও আমার মেয়েকে কিছু বলবি না। আমার মেয়েদের উপর এত কেন রাগ তোর? নিশিকে তো পালিয়ে যেতে বাধ্য করলি, এবার কি রাতকেও মেরে ফেলতে চাস? কিসের শত্রুতা তোর ওদের সাথে? একবার বলছিস রাত নিশি সেজে সবাইকে ভয় দেখাচ্ছে, আরেকবার বলছিস নিশির ভিতর রাত। এসবের মানে কি? আমার মেয়ে মরে যায়নি যে ভূত হয়ে তোর কাছে ফিরে আসবে। অনেক হয়েছে, আর না। যেই বাড়িতে আমার মেয়েদের কোনো সম্মান নেই সেই বাড়িতে আমি থাকবো না। রাত, ব্যাগ গুছিয়ে নে। রাত অবাক হয়ে মায়ের কথা শুনছিল। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। যে মা নিজের স্বামীর মুখের ওপর কখনো কিচ্ছু বলেনি, আজ সে চিৎকার করে কথা বলছে। রাতের মায়ের সাথে রাতের দাদু সায় দেয়। ও নো, এখন যদি আমাকে আব্বুর সাথে যেতে হয় তাহলে আমি সব জানবো কি করে? আর অভিনবকে সুস্থ করব কি করে? না না, যে করেই হোক বোঝাতে হবে। রাত বিড়বিড় করতে করতে মায়ের কাছে গিয়ে আদরি গলায় বলে, আমি জানি অর্ণব ভাইয়ার মাথায় সমস্যা হয়েছে, তাই বলে কি আমরাও পাগলামি করব? ভালো ডক্টর দেখালে তো সব ঠিক হয়ে যাবে, তাই না? রাতের মা রাতকে ধমক দিতেই মাহমুদুল খান গম্ভীর গলায় বলে ওঠে, সবাই ভুলে যাচ্ছে এই বাড়িতে আমার কথাই শেষ কথা। আর অর্ণবের মাথায় সমস্যা হয়েছে, তার জন্য তো ডক্টর রয়েছে। রাতের দিকে তাকিয়ে কথাগুলো বলল মাহমুদুল খান। অর্ণব টেবিলে লাথি দিয়ে বলে, আমার কিচ্ছু হয়নি, কিন্তু আমার সাথে গেম খেললে তাদের আমি ছাড়বো না। কথাটা বলে নিজের ঘরের দিকে পা বাড়ায় অর্ণব। রাত বাদে সবাই অর্ণবের ব্যবহারে অবাক। নিজের বড় আম্মুর সামনে কখনো অর্ণব চোখ তুলে তাকায় কথা বলেনি, আর আজ অর্ণব কিছুদিন থেকে অদ্ভুত ব্যবহার করছে। মাহমুদুল খান প্রথমে পাত্তা না দিলেও আজকে অর্ণবের লোক ফোন দিয়ে বলল, অর্ণব কেন পাগলের মতো আচরণ করছে, নিজে নিজে কথা বলছে, রাগ করে সবাইকে মারছে, কখনো সবাইকে বলছে মাটি খুঁড়তে, কখনো অদ্ভুত অদ্ভুত আচরণ করছে। মাহমুদুল খান ধরেই নিয়েছে অর্ণবের মাথায় সমস্যা হয়েছে। রাতকে দেখেই হয়তো এমন হচ্ছে, কারণ রাত অনেকটা নিশির মতো দেখতে, আর নিশি চলে যাওয়ার কয়েকদিন অর্ণব অনেকটা অসুস্থ হয়ে পড়েছিল। অর্ণবের সমস্যার জন্য মাহমুদুল খান চুপ করে আছে, কিন্তু আর চুপ করে থাকা যাবে না। রাতের দিকে তাকিয়ে আবারও বলে, তুমি তো সাইকোলজিস্ট ডক্টর, তাহলে অর্ণবকে তুমি সুস্থ করে দাও। রাত বাবার দিকে না তাকিয়ে বলে, আমাকে দেখলে তো ভাইয়া রিয়াক্ট করছে। এভাবে হলে ভাইয়া আরও অসুস্থ হয়ে পড়বে। তার থেকে ভাইয়াকে হসপিটালে ভর্তি করিয়ে দেওয়াই বেটার। মাহমুদুল খান ছোট করে বলে, তাহলে তাই করো, ছেলেটাকে সুস্থ চাই।
স্নিগ্ধ সকাল, চারিদিক কুয়াশার চাদরে মোড়ানো, সবুজ পাতায় শিশির জমে আছে। সূর্যমামা উকি দিয়েছে অনেকক্ষণ হলো, কিন্তু এখনও রাতের রেশ কাটেনি। নিক্সদন্ত শহরটা আরও নিক্সদন্ত লাগছে। দূর থেকে কোনো মানুষকে দেখা যাচ্ছে না, চারিদিকে কুয়াশা আর কুয়াশা। এই কুয়াশার মাঝে হেঁটে যাচ্ছে রাত। আমেরিকায় থাকতে প্রতিদিন মর্নিং ওয়াকে যেত রাত। রাতের কাছে দিনের শুরুটা পরিবেশ দেখে হয়। আজ রাতের মনটা ফুরফুরে, তাই সকাল সকাল হাঁটতে বেরিয়ে গিয়েছে। সবুজ গাছপাল্লার মধ্যে পিচের ওপর হাঁটছে রাত। মুহূর্তটাকে ধরে রাখার ব্যাকুল ইচ্ছে মনে জাগছে রাতের। কালকে রাতের কথা মনে উঠতেই আনমনে হেসে উঠছে রাত। কাল রাতে অর্ণবের ঘরে নিশির ড্রেস পরে ভয় দেখিয়েছে রাত। অর্ণব নিশি ভেবে চিল্লিয়ে খাটের নিচে চলে যায়। বাড়ির সবাই আসার আগেই রাত পালিয়ে যায়। অন্ধকার রাতকে কেউ খেয়াল করেনি। কালকের কাজে এতটুকু শিওর হয়ে গেলাম কিছু খারাপ হয়েছে, খুব খারাপ। কথাগুলো বিড়বিড় করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে রাত। হঠাৎ অর্ণবের লোককে বাগান থেকে বের হতে দেখে রাত এগিয়ে যায়। অর্ণব যাদের ছাড়া এক মুহূর্ত চলতে পারে না, তাদের প্রত্যেককে রাত খুব ভালো করে চেনে। কিছুটা এগিয়ে যেতেই রাতের কানে আসে, আজকে যে শিক্ষা দিয়েছি তারপর নিশ্চয়ই গ্রাম ছেড়ে চলে যাবে। সাহস কত, এখনো এখানে পড়ে আছি। পাশ থেকে আরেকটা ছেলে বলে উঠল, ওদের দুই ভাইয়ের তো এমনি সাহস, না হলে কি বড় ভাই ওই সব। বলে সবাই একসাথে হাসতে লাগলো। রাত ব্যাপারটা নিয়ে অত মাথা ঘামালো না, কিন্তু শেষের কথাটা শুনে রাতের মনে ভয় আঁকড়ে ধরে সুজন অর্ণবের ডান হাতে হাসতে হাসতে বলছে, গ্রামের মেধাবী স্টুডেন্টের কি অবস্থা! ইস, কষ্ট লাগে, একজন মাটিতে আর একজন। রাত আর এক মুহূর্ত দেরি না করে বাগানের ভেতরে চলে যায়। কুয়াশা এখনও কাটেনি। বাগানটা দেখতে কেমন ভয়ঙ্কর লাগছে। রাত সেই শবরের তোয়াক্কা না করে বাগানের ভেতরে দৌড়তে থাকে। প্রায় কিছুটা যাওয়ার পর চোখে পড়ে লতা পাতা দিয়ে ঘিরে রাখা, ওপরে আবার একটা পলিথন দুই গাছের সাথে বাঁধা। কুয়াশার জন্যই হয়তো রাত এক দৌড়ে ঘরটার কাছে গিয়ে থমকে যায়। একটা ছালার উপরে বসে আছে অর্ণব, ছোট বাচ্চাদের মতো কান্না করছে। শরীর থেকে পানি পড়ছে, দেখেই বোঝা যাচ্ছে এতক্ষণ অভিনবের সাথে কি হয়েছিল। রাত বিড়বিড় করে বলে, অমানুষের দল, তোদের পাপের শাস্তি দেওয়ার জন্য আমি চলে আসছি। আমার অভিনবকে কষ্ট দেওয়ার শাস্তি তিলে তিলে তোদের দেব। রাতকে দেখে অভিনব পিছিয়ে যায়। ভয়ে নিজের মাথা দু হাতে চেপে ধরে বলে, মেরো না, আমি সত্যি কিছু করিনি, আমি সত্যি কিছু করিনি। এক মনে বিড়বিড় করে বলছে অভিনব। রাতের ইচ্ছে করছে অভিনবকে জড়িয়ে ধরে রাত নিজের গায়ের চাদর খুলে অভিনবের গায়ে জড়িয়ে দিতে দিতে বলে, আমি থাকলে আপনাকে কেউ স্পর্শ করতে পারবে না। কথা দিলাম, আপনার প্রতিটা কষ্টের দাম তাদের সবাইকে দিতে হবে। যে দোষী তাকে শাস্তি দিয়েই ছাড়ব। অভিনব রাতের দিকে পলক তাকিয়ে আছে। রাত মুচকি হেসে বলে, কিছু হবে না, আমি আছি তো। আমি থাকতে আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। রাত ভেবেছিল অভিনব চিৎকার করবে বা মারবে, কিন্তু রাতকে অবাক করে দিয়ে অভিনব রাতের বাড়িয়ে দেওয়া হাত আঁকড়ে ধরে। রাত পকেট থেকে ফোন বের করে তিলকে ফোন করে আসতে বলে। সকাল 10টা বাজে। অভিনবকে নিয়ে গাড়িতে বসে আছে রাত, মুখে মাস্ক পরা, যাতে কেউ চিনতে না পারে। রাত অভিনবকে বাগান থেকে বের করে একটা ক্যাব বুক করে। বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করে তিলের দেখা মিলল। ছুটতে ছুটতে তিল গাড়ির সামনে এসেই হাঁপাতে হাঁপাতে বলে, তুই কি মানুষ? এত ছোট বাচ্চার উপর এত অন্যায় করা ঠিক না। এতগুলো কাজ কি করে করবো বলতো? কাজ হয়েছে? তিনি কোথায়? তিল মুখে কিছু না বলতে দিয়ে হাত ইশারা করে সামনের দিকে। রাত তাকিয়ে দেখে অভিনবকে খাওয়ানোর জন্য যাকে টাকা দিয়েছিল সে আসছে। অভিনবের আপন বলতে আবুল হোসেন। রাত আবুল হোসেনকে গাড়িতে উঠতে বলে। অভিনবর দিকে তাকায়। রীতিমতো অভিনব ঘুমিয়ে গিয়েছে। দেখে মনে হচ্ছে কত বছর পর নিশ্চিন্তে ঘুমোচ্ছে। রাতের মুখে তৃপ্তির হাসি দেখা যায়। একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে না? অসহায় মানুষদের দয়া করা যায়, কিন্তু তাদের সাথে নিজের জীবন জড়িয়ে নষ্ট করা বোকামি। তোর নিজের কেরিয়ারের কথা একটু ভাব। তিলের কথায় রাত মুচকে হেসে বলে, সেই ক্যারিয়ার দিয়ে কী লাভ যে ক্যারিয়ারের ভালোবাসার মানুষ না থাকলো? আমার ক্যারিয়ার শুরু তাকে দিয়ে আর সমাপ্ত তাকে ঘিরে। তিল বিরক্তি নিয়ে অভিনবের দিকে তাকিয়ে ইশারা করে বলে, লুক অ্যাট হিম। তোর কি মনে হয় ও সুস্থ হয়ে এসে তোর সাথে সংসার করবে?
কখনোই না। ওর সুস্থ হবার কোনো গ্যারান্টি নেই। আর 5টা প্রেমিকের মতো তুই তাকে কখনোই পাবি না। রাত এক পলক অভিনবের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে বলে, পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসকে কখনো ছোঁয়া যায় না। আমার কাছে আমার পাগল প্রেমিক পৃথিবীর সব থেকে সুন্দর ব্যক্তি। তাকে ছুঁয়ে দেখতে না পারি, অনুভব তো করতে পারবো। তাপ্ত দুপুরে রোদের মধ্যে ছাদে দাঁড়িয়ে আছে রাত। বিষণ্ণ মনে কি যেন ভাবছে, দুই একবার বিড়বিড় করছে। পাশেই ফোনের কসকস ধ্বনিতে বিরক্তি নিয়ে ফোনটা হাতে নিতেই তিলের নাম জলজল করে ওঠে। রাত ফোনটা পাশে রেখে আবারও নিজের ভাবনায় বিগপ হয়। তখনই তিল নিচ থেকে চেঁচিয়ে ওঠে। রাত সেদিকে ভ্রুকুপ না করে নিজের ভাবনায় ডুবে দেয়। বেশ কিছু সময় পর তিল এসে রাতের চুল টেনে ধরে বলে, কখন থেকে ডাকছি, ফোন দিচ্ছি, কানে যায় না। অন্যের রাগ আমার উপর দেখাচ্ছিস কেন? আমি কি করেছি? রাত বিরক্ত নিয়ে একবার তিলের দিকে তো আরেকবার আকাশের দিকে তাকিয়ে বলে, আমার কারোর উপর অভিমান নেই। অভিমান, ডাক, জেদ, ইগো এগুলো শুধু প্রিয় মানুষগুলোকে কেড়ে নেয়। অভিমান করে কি লাভ যদি সেই মানুষটা না থাকে? সব কিছু ভালো, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আমার অভিমান আমার কাছ থেকে আমার সব থেকে প্রিয় ব্যক্তিকে কেড়ে নিয়েছে। চাইলেও আমি তাকে ছুঁয়ে দেখতে পারবো না। জানিস, পৃথিবীতে সব থেকে অসহায় তখন লাগে যখন চাইলেও প্রিয় মানুষটাকে ছুঁয়ে দেখতে পারি না, প্রিয় মানুষের সাথে কথা বলতে পারি না। তিল এক পাশ থেকে রাতকে জড়িয়ে ধরে মুচকি হেসে বলে, আল্লাহ কোনো কিছু কেড়ে নিলে তার পরিবর্তে ভালো কিছু দেয়। নিশুপুকে যেমন নিয়েছে তেমনি তার পরিবর্তে ভালো কিছু দেবে। একটু ধৈর্য ধর। রাত এক ঝটকায় তিলকে সরিয়ে বিড়বিড় করে বলে, প্রশ্ন যদি হয় নিশিয়াপু, সেখানে তার পরিবর্তে আমার ভালো কিছু চাই না। নিশিয়াপুর সাথে প্লিজ কারোর তুলনা করবি না। তিল বুঝতে পারলো রাত অনেক রেগে যাচ্ছে, তাই ব্যাপারটা সামলাতে ঠাট্টা করে বলে, আচ্ছা বাদ দে, কিন্তু আমি শকড। রাতানাম যে ছেলেদের সহ্য করতে পারে না, ভালোবাসা বিশ্বাস করে না, সে নাকি প্রেমে পড়েছে, তাও আবার পাগলের প্রেমে। ভাবা যায়? রাত তিলের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে, পাগল বলে কি মানুষ না? আর প্রেমের কথা যদি বলিস, আমি তার প্রেমে পড়িনি, ভালোবেসেছি। আমরা তো কত কিছু প্রেমে পড়ি, আকাশ, পাহাড়, সমুদ্র, ঝর্ণা। ভালো তো একজনকেই বাসি। আমরা ভালো তাকেই বাসি যার সাথে সুখে দুঃখে হাতে হাত রেখে চলার প্রবল ইচ্ছা হয়। আমরা তাকেই ভালোবাসি যাকে নির্দ্বিধায় সব কিছু মন খুলে বলতে পারি। আমরা তাকেই ভালোবাসি যার কাছে আমাদের থাকে না কোনো লজ্জা, থাকে না কোনো দ্বিধা। শুনেছি দূরত্ব ভালোবাসা কমিয়ে দেয়। কথাটা ভুল, দূরত্ব ভালোবাসা বাড়িয়ে দেয়। এত বছর পর তার প্রতি আমার সেই অনুভূতির কোনো কমতি হয়নি, উল্টো বেড়ে গিয়েছে। হ্যাঁ, অভিযোগ ছিল, এখনও আছে, কিন্তু আমি অপেক্ষা করব সেই মানুষটির জন্য। আমার বিশ্বাস একদিন সে সুস্থ হয়ে আমার সব অভিযোগ শুনবে। অপেক্ষায় আছি সেই দিনটির। তিল নিষ্পলক চোখে রাতের দিকে তাকিয়ে আছে। তিলের কাছে রাতকে অচেনা লাগছে। তিল অনেক সম্পর্কে জড়িয়েছে, কিন্তু রাতের সম্পর্কে জড়ানোর দূর প্রয়োজন ছাড়া ছেলেদের সাথে কথা বলেনি। তার কাছে রিলেশন খুব পেইনফুল লাইফ, অথচ সেই মেয়ে ভালোবাসার ব্যাখ্যা কত সুন্দর করে দিয়েছে। ভালোবাসার মানুষের জন্য কত বকা নিমেষেই সহ্য করে নিয়েছে। তিলকে অমানস্ক রেখে রাত তুড়ি বাজিয়ে বলে, কোথায় হারিয়ে গিয়েছিস? আবার কোন রাজকুমারের প্রেমে পড়লি বলতো? তুই আজকাল বেশিই বুঝিস। অভিনবকে যে রেখে আসলি, যদি কারোর প্রেমে পড়ে তখন? তিল কথাটা ঠাট্টার ছলে বললেও রাতের মস্তিষ্কে অন্য কিছু জানান দিচ্ছে। রাতের সকালের কথা মনে পড়ে যায়। অভিনবকে ঢাকায় মেন্টাল হাসপাতালে ভর্তি করতে নিয়ে যায়। তিলের পরিস্থিতি ফিল্ডের জন্য রাত অভিনবকে ভর্তি করাতে পারে। সব ফর্মালিটি শেষে যখন রাত ফিরে আসছিল, কি মনে করে অভিনবের কাছে গিয়ে রাতের মাথায় রাগ চড়ে বসে। অভিনব বেডে শুয়ে আছে, আর পাশে একটা মেয়ে বসে আছে। রাতের কেন যেন সহ্য হলো না। অভিনব খেলছে সেই মেয়েটার সাথে। এখানে কি সুস্থ করতে নিয়ে এসেছি নাকি পাগলের পাগলি খুঁজতে? দেশে কি আর পাগল নেই? শেষে আমার পাগল? উফ, না না, আমার জিনিসের উপর কারো শোয়ার দূরে থাক, কল্পনাও সহ্য করব না। রাত ডক্টরকে ডেকে অভিনবকে অন্য কেবিনে শিফট করায়, আর কড়াভাবে সবাইকে নির্দেশ করে যেন অভিনবকে
ছেলে ডক্টর দেখে, কোনো মেয়ে এলাও না। রাতের কথায় সবাই অবাক হলেও কেউ কিছু বলেনি। রাত যখন অভিনবকে অন্য কেবিনে নিয়ে যাচ্ছিল, অভিনব রাতের হাত খামচি দিয়ে প্রশ্ন করে, সে মেয়েটা কই? আমার সাথে খেলছিল তো, কত ভালো। রাত তীব্র চোখে অভিনবকে দেখছে। রাতের ইচ্ছে করছে গালে দুইটো বসিয়ে দিতে, কিন্তু সব ইচ্ছে কি পূরণ করা যায়? নিজের ইচ্ছেকে দমিয়ে রেখে বিড়বিড় করে বলে, আমার সাথে কখনো ভালোভাবে কথা বলেনি, কিন্তু এখানে এসেই নিজের পাগলি খোঁজা শুরু করছে। ছেলেদের জন্য আলাদা হসপিটাল করলে খুব কি ক্ষতি হতো? আমার মতো কিছু প্রেমিকা নিশ্চিন্তে থাকতে পারতো। এই পাগলের খেয়ালের জন্য কি পাগলি দরকার? আমায় বললে তো খেলতাম। আজব। অভিনবের চিমটি কাটায় রাত নিজের ভাবনা থেকে বের হয়ে অভিনবের দিকে তাকায়। অভিনব আবার সেই প্রশ্ন করতেই রাত বিরক্ত হয়ে ধমক দিয়ে চলে আসে। সারা রাস্তা সে ওইসব ভাবতে ভাবতে আসছে। বাড়িতে এসেই মাহমুদুল খানের ঝাড়ি শুনে রাত ছাদে চলে যায়। আজকে সব কিছু বিরক্তি লাগছে। অভিনব অনেকক্ষণ ধরে নিজের ঘরে পায়চারি করছে। তার মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। সকাল থেকে মাহমুদুল খান তাকে বের হতে দেয়নি। তার কথা যতদিন না সুস্থ হচ্ছে ততদিন বাইরে বের হওয়া যাবে না। অর্ণব অতটা গুরুত্ব না দিলেও এখন তার বিরক্ত লাগছে। অভিনবকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্ণব ব্যাপারটা খোঁজ নিতে বাইরে যাবে, কিন্তু তার সুযোগ নেই। রাগে নিজের চুল আঁকড়ে ধরে বিড়বিড় করে বলে, এত সহজে তো ওই পাগল এখান থেকে যাবে না। এতদিন এত অত্যাচার করার পরও যে এক চুল নড়েনি, আজ সে কী করে চলে গেল? আর কোথায় গেল? এর পিছনে কি রাতের হাত আছে? কিন্তু ও জানবে কি করে? উফ। অভিনব নিজের ফোন হাতে নিতেই ওর লোকের কল আসে। হদ্দদক্ত হয়ে ফোন ধরে ব্যস্ত কণ্ঠে বলে, হ্যালো, কোনো খোঁজ পেয়েছিস? জানিস কোথায় গিয়েছে? কি হলো বল। ওপাশ থেকে কিছু একটা শুনেই অর্ণব ফোন ছুঁড়ে মারে। রাগে ঘরে সব কিছু ভাঙছে। দরজার পাশে দাঁড়িয়ে রাত সবটা নিজের ফোনে বন্দি করছে। মুখে তার রহস্যময় হাসি। যার জীবনটা রহস্যই ঘেরা তাকে তো রহস্যময় নারীই বলে। হঠাৎ অর্ণব দরজার পাশে কারো ছায়া দেখতে পায়। রাত ব্যাপারটা বুঝতে পেরে চলে যাচ্ছিল। অর্ণব ছুটে এসে রাতের হাত ধরে চিল্লিয়ে বলে, তুই এখানে কেন? গোয়েন্দাগিরি শুরু করেছিস? বল। রাতের হাত জোরে ধরায় রাতের ব্যথা লাগছে। একবার হাতের দিকে তো আরেকবার অর্ণবের দিকে তাকিয়ে বলে, আমার বাড়ি, আমি যেখানে খুশি যেতে পারি। এর জন্য কাউকে কৈফত দিতে পারবো না। আমার লাগছে, ছাড়ো। রাতের কথায় অর্ণব আরও জোরে চেপে ধরে। রাত কিছু বলতে যেয়েও থেমে যায়। অর্ণব এক হাত উঁচু করে রাতকে মারতে গেলে বাধা পায়। কেউ অর্ণবের হাত ধরে আছে। পেছনে তাকিয়ে দেখে মাহমুদুল খান দাঁড়িয়ে আছে। অর্ণব কিছু বলার আগেই নিজের গালে থাপ্পড় পায়। অর্ণবের হাত থেকে রাতকে ছাড়িয়ে বলে, কি করছিলে তুমি? রাত তোমার ছোট বোন অর্ণব। বারবার ওর দিকে আঙুল তুলে কি লাভ? ওর নিশির মতো হয়েছে, এতে ওর কি দোষ? তোমার মাথায় সত্যি সমস্যা হয়েছে। কথাটা বলে মাহমুদুল খান অর্ণবকে ঘরে রেখে দরজা বন্ধ করে দেয়। রাত অবাক চোখে দেখছে। অভিনবকে পাগল বানিয়েছিলি না? এবার দেখ পাগল হলে কেমন লাগে। রাতের মুখে তৃপ্তির হাসি। মাহমুদুল খান রাতকে দেখে নিজের রুমে চলে যায়। গভীর রাতে চারিদিকে নিস্তব্ধ ছেয়ে আছে। জানালা বারবার বাড়ি খাচ্ছে বাতাসের কারণে। রাত হাতে বই নিয়ে অপেক্ষা করছে তার প্রিয়জনের। সেই অপেক্ষার কি অবসান ঘটবে? বেশ কিছুটা সময় পর রাত উঠে দরজা খুলে বাইরে যায়, কিন্তু বারবার পেছনে তাকাচ্ছে। মনে হচ্ছে কেউ আছে। রাত নিজের মনের ভুল ভেবে ছাদের দিকে পা বাড়ায়। ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে রাত। চোখ বন্ধ করে হিম শীতল বাতাস অনুভব করছে। ঠান্ডায় শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছে। পিছন থেকে নিজের নাম ধরে ডাক দেওয়ায় রাত পিছনে তাকাতেই কেউ রাতকে ধাক্কা মেরে ফেলে দেয়। রাত নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। মুখ দিয়ে শুধু নিশিপু বের হলো। আস্তে আস্তে রাতের চোখ বন্ধ হয়ে আসলো। চোখে মুখে পানির ঝাপটা পড়তেই রাত ধরপড়িয়ে উঠে বসে। মাথায় চিনচিন ব্যথা করছে। চারিদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। কালকের কথা মনে উঠতেই রাতের মাথা ঘুরছে। দুহাত দিয়ে মাথা চেপে ধরে বিড়বিড় করে, কাল আমি কি দেখলাম?
না না, এটা কিছুতেই হতে পারে না। নিশি আপু আমাকে কেন মারতে চাইবে? হ্যাঁ, সব আমার মনের ভুল। ছাদ থেকে পড়লে আমি এখানে আসলাম কি করে? হ্যাঁ, আমি একটু বেশি চিন্তা করি, তাই হয়তো। নিজের মনকে সান্ত্বনা দিয়ে রাত মুচকি হাসে। রাতের ভাবনায় ছেদ ঘটে মায়ের কথায়। রাতের মা আতঙ্কের সহিত রাতকে প্রশ্ন করে, রাত মা, কাল কি হয়েছিল তোর সাথে? তুই গাছে কি করে উঠলি? রাতের মায়ের প্রশ্নে রাতের চোখ ছানা বড়া অবিশ্বাসের সুরে বলে, মাথা কি খারাপ হয়ে গিয়েছে? কী সব বলছো? আমি গাছে কি করতে যাব? কাল তো আমি ঘুমিয়েছিলাম। পাশ থেকে তিলো আতঙ্কিত কণ্ঠে বলে, আন্টি কোনো মিথ্যে কথা বলছে না রাত, কিন্তু সকালে উঠে তোকে গাছে পাওয়া গিয়েছে, অনেক কষ্টে সেখান থেকে নামানো হয়েছে। আমরা বুঝতে পারছি না তুই হঠাৎ গাছে কি করে গেলি। তিলের কথা রাত বিশ্বাস করেনি। সেটা রাতের মুখ দেখে বোঝা যাচ্ছে। রাত বিছানা থেকে উঠতে উঠতে বলে, সকাল সকাল ভালো লাগছে না, সর সামনে থেকে। কথাটা বলেই ব্রাশ হাতে বাইরে চলে যায় রাত। পেছন পেছন রাতের আম্মু আর তিল যায়। রাত সোজা ছাদে গিয়ে চারিদিকে দেখতে থাকে। আনমনে বলে ওঠে, আম্মু, তিলের কথা কি সত্যি? কিন্তু সম্ভব কি করে? আমি ছাদ থেকে পড়ছিলাম, তাহলে গাছে গেলাম কি করে? আর ছাদ থেকে গাছ তো অনেক দূর। কালকে আমাকে সত্যি নিশি আপু ধাক্কা? না না, এটা সম্ভব না, আমি ভুল ভাবছি। রাতের আনমনে বলা কথা রাতের আম্মু শুনল না, কারণ তিনি দরজায় দাঁড়িয়ে আছে। কিন্তু তিল ঠিক শুনতে পেল রাত কি বলছে। রাত নিজের মনে বিড়বিড় করছে। তখনই নিচ থেকে চেঁচামেচির আওয়াজ আসলো। রাতের মা ছুটে নিচে গেছে। রাত এখনও নিজের ভাবনায় ব্যস্ত। তিল রাতকে ঝাপা দিতেই রাত বিরক্ত চোখে তিলের দিকে তাকায়। তিল মুখটা কাচুমাচু করে বলে, নিচে চল, কি হচ্ছে দেখে আসি। রাত বিরক্তি নিয়ে বলে, কি আর হবে, নতুন তামাশা। দিন দিন বাড়িটা নাটকের মঞ্চ হয়ে যাচ্ছে। রাগে গজগজ করতে করতে রাত নিচে নামে। দেখে সালিশ বসেছে। সবার মুখে গম্ভীরতার ছাপ। মাহমুদুল খানের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। রাত একবার সবার দিকে চোখ বুলিয়ে চলে যেতে গেলে অর্ণবের দৃষ্টি রাতের দিকে পড়ে। অর্ণব চেঁচিয়ে বলে, বড় আব্বু, রাত আসছে। সবার দৃষ্টি এখন রাতের দিকে। এমনভাবে সব তাকাচ্ছে যেন রাত চুরি করেছে। রাত সবার দিকে তাকিয়ে হালকা হেসে বলে, হোয়াট হ্যাপেন্ড? মাহমুদুল খান শান্ত কণ্ঠে রাতকে বলে, অভিনব, কোথায় রাত? রাতের যেন আত্মা উড়ে উড়ে যায়। রাত কি বলবে বুঝতে পারছে না। আমতা আমতা করে কিছু বলার আগে অর্ণব চেঁচিয়ে বলে, সত্যি কথা বল, একদম মিথ্যা বলবি না। বড় বোনের মতো তোরও কি ওকে নিয়ে পালানোর ইচ্ছা জাগছে? রাত নিজের রাগটা কন্ট্রোল করতে না পেরে পাশে থাকা টেবিলে জোরে লাথি দিয়ে বলে, আমার আপুর নামে একটাও বাজে কথা বলবি না। আমার আপু পালিয়ে গেছে, তার কি গ্যারান্টি আছে? অন্য কিছু তো হতে পারে। একটা কথা অর্ণব ভাইয়া, মনে রেখো, আমি বাড়ির মেয়ে আর তুমি পরের বাড়ির। আব্বু যতই আদর দিক, রক্ত তো রক্তই হয়। আর কি সমস্যা? রাত, কি হচ্ছে? এইভাবে কথা বলতে হয়? এত মানুষের সামনে তোমার কি ব্যবহার? সত্যি বলতে হয় গ্রামের অনেকে দেখেছে তুমি অভিনবকে নিয়ে কোথাও গিয়েছো। গ্রামের একটা লোক উঠে বলে, আমি দেখেছি, মামনি ওই পাগলকে নিয়ে গাড়িতে উঠেছে। অর্ণব বাঁকা হেসে বলে, বড় আব্বু, রাতের চালচলন কিন্তু আমার ঠিক মনে হচ্ছে না। রাত জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজের রাগটা কন্ট্রোল করার চেষ্টা করছে। কিন্তু অর্ণবের কথা রাতের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার মতো লাগছে। অর্ণবের দিকে তেড়ে আসতে আসতে বলে, হ্যাঁ, আমি অভিনবকে নিয়ে গিয়েছিলাম, তাতে সমস্যা কি? নিজের পাপ ঢাকতে অন্যের ঘাড়ে দোষ দাও বন্ধ করো ভাইয়া। শুধু আব্বুর জন্য তোমাকে সহ্য করছি, না হলে এতক্ষণে আমার হাত উঠে যেত। গ্রামের লোকদের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, ওই পাগলকে আমি নিয়ে গিয়েছি, তাতে আপনাদের এত কিসের সমস্যা? আপনারা তো কেউ ওকে দেখতে যান না, আর না ওকে খেতে দেন। রাস্তার কুকুরের খাবার খেয়ে বেঁচে থাকতো আর কত। একটা কুকুরের সাথেও মনে হয় এমন করা হয় না। আজ সে নেই বলে বিচার দিতে এসেছেন? আমি ওকে দূরে পাঠিয়ে দিয়েছি, যাতে আমার আব্বুর সম্মান বেঁচে থাকে। অর্ণব ভাইয়ার লোকেরা যেভাবে মানুষটার উপর অত্যাচার করতো, এমনি মরে যেত। তারপর সব দোষ আব্বুর ঘাড়ে। কেন? আমার আব্বুর দোষ হবে কেন? তাই দূরে পাঠিয়ে দিয়েছি। আর তিনি আমার শিক্ষক, তার অপমান আমি সহ্য করব না।
আশা করি সবার উত্তর পেয়েছেন। রাতের কথায় সবাই ফিস ফিস করতে করতে বেরিয়ে গেল। রাত এবার তার আব্বুর দিকে তাকিয়ে বলে, আর কত আব্বু, পরে ছেলের জন্য নিজের এক মেয়েকে হারালে, এখন আবার আরেক মেয়েকে হারাতে চললে। আপু পালিয়ে যায়নি, তোমরা বাধ্য করেছ আপুকে চলে যেতে। তুমি যদি রাহাত ভাইকে মেনে নিতে তাহলে এই বাড়ির মেয়ে বাড়িতে থাকতো, আর আমিও সুন্দরভাবে বড় হতে পারতাম। সেই ছোট থেকে তুমি অর্ণব ভাইয়াকে লাই দিতে দিতে অমানুষ বানিয়ে ফেলেছো। তোমার নাম করে গ্রামে মস্তানি করে বেড়ায়, সেসব কি জানো? জানবে কি করে? তুমি তোকে অন্ধবিশ্বাস করো। এমন যেন না হয় যাতে তুমি এত বিশ্বাস করো তার জন্যই তোমার সব হারাতে হলো। রাত আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা নিজের ঘরে চলে যায়। অর্ণব নিজের বড় আব্বুর পায়ের কাছে বসে বলে, বড় আব্বু, আমি তোমার বিশ্বাস ভাঙবো না, দেখে নিও। রাত। মাহমুদুল খান গম্ভীর হয়ে বলে, তুমি রেডি হয়ে আসো, আমরা শহরে যাচ্ছি। অর্ণবকে কিছু বলতে না দিয়ে মাহমুদুল খান নিজের ঘরে যাওয়ার বদলে রাতের ঘরের সামনে গিয়ে দেখে রাত কান্না করছে। মাহমুদুল খান দরজার পাশ থেকে দেখে চলে যায়। অর্ণবের ঘরে চুপি চুপি যায় রাত। বাড়িতে বর্তমানে মাহমুদুল খান আর অর্ণব নেই। অর্ণবকে ডক্টর দেখাতে শহরে নিয়ে গিয়েছে। রাত এদিক ওদিক তাকিয়ে ওনার ভেতরে রাখা সিসি ক্যামেরা বের করে। ঘরটা ভালো করে দেখে ক্যামেরা নিজের স্থানে রেখে দেয়। ঘরে কিছু পাওয়া যাবে না সেটা রাত জানে, কারণ অর্ণবের এত সাহস নেই বাড়িতে কিছু করবে। তবুও আলমারি খুলে সব কিছু উল্টোপাল্টো দেখছে। হঠাৎ আলমারিতে রাখা একটা বাক্সের দিকে নজর যায়। কৌতূহলবশত বাক্সটা খুলে দেখে রাতকে দেখে লক করা। নিজের কৌতূহল সন্দেহত পরিণত হাতেই রাত বাক্সটা ভেঙে ফেলে। বাক্সের ভেতরে শুধু একটা ফোন পাওয়া গেছে। ফোনটা দেখে রাত অবাক। এই ফোনটা এখানে কী করে আসলো? এটা তো সেদিন আমি যা ভাবছি সেটাই কি সত্যি? রাত ঘরটা আগের মতো রেখে চলে যায়। রাতের দিকে সবাই খেতে বসেছে। রাত বারবার অর্ণবকে দেখছে। আব্বু, ডক্টর কি বলেছে? মাহমুদুল খানের জবাব দেওয়ার আগেই অর্ণব বলে, কেন? আমাকে নিয়ে তোর এত চিন্তা করতে হবে না। রাত তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, চিন্তা তো করতেই হবে, যতই হোক আমার আব্বুর পালিত আদরের ছেলে। অর্ণব কিছু বলতে যাবে মাহমুদুল খান ধমক দিয়ে বলে, তোমাদের ছেলে মানুষই বন্ধ করো। দুইটা দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে, বাড়ির বড়দের সম্মান করছো না, আর একবার এমন করলে দুইটাকে বের করে দেব। আর অর্ণব, রাত ছোট, ওকে দেখে রাখার দায়িত্ব তোমার। তুমি ওর সাথে ছেলে মানুষই করলে কি চলবে? কেউ আর কোনো কথা বলল না। খেয়ে সবাই নিজের রুমে চলে গেল। রাত বসে বসে ল্যাপটপে অর্ণবের কাজ দেখছে। রাত প্রায় গভীর, সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু অর্ণব জেগে আছে। রাত ল্যাপটপ নিয়ে নিঝুমাচ্ছে। কি রে, এভাবে ঘুমালে কি তোর লক্ষ্যে যেতে পারবি? হঠাৎ কারোর ঠান্ডা কণ্ঠে রাতের ঘুম উধাও হয়ে গেল। চোখ মেলে দেখে সেদিনের মতো জানালার কাছে দাঁড়িয়ে আছে। রাত কিছুটা অভিমানী কণ্ঠে বলে, তুই আসছিস? এমন কেন করলি আপু? নিশি জানালায় চোখ রেখে জবাব দেয়, তুই এত সুন্দর সুন্দর ছেলে থাকতে কেন এমন ছেলেকে বেছে নিলি যার কোনো গতি নেই? কোল থেকে ল্যাপটপ রেখে বিছানা থেকে নামতে নামতে বলে, কি বলতে চাইছিস? পৃথিবীর সকল সৌন্দর্যের ঊর্ধ্বে প্রিয় মানুষটি ভালোবাসি বলেই তো সবার থেকে অধিকত সুন্দর আমার প্রিয় মানুষটি। তুই যা করেছিস ভালোবাসার জন্য, তেমনি আমিও যা করেছি ভালোবেসে। রাত কি বুঝলো কে জানে, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা নিশির প্রাণে। নিশি আপু পালিয়ে যায়নি, তাকে মেরে ফেলা হয়েছে, এই কথা কি তুমি জানতে আব্বু? নিজের চেয়ারে চোখ বন্ধ করে বসেছিলেন মাহমুদুল খান। মূলত গভীর চিন্তায় নিজেকে ব্যস্ত রাখতে চোখ বন্ধ করা। রাতের ভেজা গলা করা প্রশ্নে মুহূর্তে মাহমুদুল খানের লোম দাঁড়িয়ে যায়। চোখের পাতা খুলে পিছনে ফিরতেই রাতের কান্না মিশ্রিত মুখ ভেসে ওঠে। চোখের নিচে ফোলা, নাকসহ চোখ লাল টকটকে, চোখ ভর্তি পানি, এক্ষুনি গড়িয়ে পড়বে ভাব। বাবার কোনো প্রতি উত্তর না পেয়ে রাত আবারও প্রশ্ন করে, নিশি আপুকে মেরে ফেলেছে, এটা জানার পরেও তুমি কি করে এত শান্ত থাকো? নিজের মেয়ের নামে এত বড় মিথ্যা সহ্য করতে কষ্ট হয়নি নাকি নিশি আপু তোমার মেয়েই না? উত্তর দাও আব্বু। চোখের পানির বাঁধ ভেঙে গড়িয়ে পড়তেই রাত সেটা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে বাবার দিকে শক্ত চোখে তাকায়। মাহমুদুল খান যে অবাক হয়েছে সেটা তার মুখ দেখলেই বোঝা যাচ্ছে। অবাক চোখে রাতের দিকে তাকিয়ে বলে,
তোমাকে এইসব কে বলেছে? বাবার উত্তরে রাত তেতে উঠে বলে, কেন? তোমাদের আসল সত্যি জেনে গিয়েছি বলে অবাক হচ্ছ? সত্যি করে বলো তো আব্বু, আমরা কি আসলে তোমার সন্তান? আসলে আমার সন্দেহ হচ্ছে, কারণ কোনো আব্বু নিজের মেয়ের নামে কোনো কথা সহ্য করতে পারে না, সেখানে তার মারা যাওয়া নিয়ে এত বড় মিথ্যা কেন? মেয়ের মুখে এমন কথা শুনে মাহমুদুল খানের চোখে পানি চলে আসে। নিজের চোখের পানি আড়াল করে মাহমুদুল খান আবারও প্রশ্ন করে, তোমাকে এইসব কে বলেছে রাত? বাবার এমন উত্তর রাত আশা করেনি। নিজের ওপর রাগ, ক্ষোভ নিয়ে রাত হাতে থাকা ফোন অন করে মাহমুদুল খানের সামনে ধরে। ফোনে একটা ভিডিও অন হতেই মাহমুদুল খান দেখতে পায় অর্ণব বসে বসে কোকোকোলার বোতলে কি যেন খাচ্ছে আর বিড়বিড় করছে। রাত ফোনের সাউন্ড বাড়িয়ে দিতেই শোনা যায়, আমার মাথায় কোনো সমস্যা হয়নি। আমি নিশিকে দেখেছি। হ্যাঁ, ওটা নিশি ছিল, কিন্তু নিশি তো মারা গিয়েছে। তাহলে মৃত মানুষ বেঁচে ফিরে কি করে? বিড়বিড় করে কথাগুলো বলে আবারও কোকাকোলার বোতলে মুখ দিল অর্ণব। রাত ভিডিও বন্ধ করে মাহমুদুল খানের দিকে দৃষ্টি দিতেই দেখে মাহমুদুল খানের চোখে পানি। মাহমুদুল খান চেয়ারের ধারে নিচে বসে দুপড়ে কেঁদে ওঠে। রাত কি করবে বা কি বলবে বুঝতে পারছে না। মাহমুদুল খানের এমন রূপ রাতের কাছে অচেনা। হঠাৎ মাহমুদুল খান রাত মা বলে চিল্লিয়ে ওঠে। রাত আব্বু বলেই মাহমুদুল খানকে ধরে চিল্লিয়ে সবাইকে ডাকে। রাতের চিৎকারে সবাই মাহমুদুল খানের রুমে এসে দেখে রাত নিজের বাবাকে ধরে কান্না করছে। মাহমুদুল খানের ডান হাত নিজের দুই হাতের মুঠোয় নিয়ে বসে আছে রাত। একটু আগেই যেই ব্যক্তি সুস্থ ছিলেন, এখন তার হাতে স্ল্যানের চোখে মুখে ক্লান্তির ছাপ। ঠোঁট শুকিয়ে গিয়েছে, প্রেশার লো হয়ে গিয়েছে মাহমুদুল খানের। রাত মাহমুদুল খানের অবস্থার জন্য নিজেকে দায়ী করেছে। রুমে বর্তমানে রাত আর তিল ছাড়া কেউ নেই। তিল দরজার কাছে দাঁড়িয়ে আছে। রাত বাবার হাত ধরে কান্না করতে করতে বলে, সরি আব্বু, আমি তোমাকে ওভাবে বলতে চাইনি, আমার ভুল। আমার বোঝা উচিত ছিল কোনো বাবা মা তাদের সন্তানের খারাপ চায় না। আমাকে মাফ করে দাও। ও আব্বু, প্লিজ কথা বলো। বাবার বুকে মাথা রেখে কান্না করতে করতে কথাগুলো বলে রাত। মাথায় কোনো কিছুর ছোঁয়া পেতেই রাত মাথা তুলে তাকিয়ে দেখে মাহমুদুল খান রাতের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আব্বু, তোমার কি কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো, আমি তোমার কিচ্ছু হতে দেব না। অস্থির হয়ে রাত কথাগুলো বলল মাহমুদুল খান কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তোর এসএসসি রেজাল্টের আগে নিশি আর রাহাতকে হাতে নাতে ধরে অর্ণব। ওই দিন আমি জানতে পারি নিশি রাহাত একে অপরকে ভালোবাসে। আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু আমাদের পরিবারের সাথে রাহাতের পরিবার যায় না। তুই বল মা, আমার কি দোষ? নিজের পরিবারের সম্মানের কথা ভাবা কি অন্যায় আমার? সম্মান না হয় বাদ দিলাম, কিন্তু আমার মেয়ে কি সেখানে গিয়ে সুখী হতে পারবে? রাজবাড়ি থেকে কুঁড়ে ঘরে থাকা এতটা সোজা না রাত। আবেগে মানুষ অনেক ভুল করে বসে। বাবা হিসেবে নিজের মেয়ের ভুল শুধরে দিতে চাওয়া কি অন্যায় আমার? নিশিকে বারণ করার পর নিশি প্রথমে অনেক জিদ করে, পরে আর কিছু বলে না, একদম চুপ হয়ে যায়। নিশি খাওয়া দাওয়া ছেড়ে দেয়, কারোর সাথে ঠিকমতো কথা বলতো না। বাবা হয়ে এসব মেনে নিতে পারছিলাম না। প্রতি রাতে আমি তোদের ঘরের পাশে গিয়ে দেখতাম নিশি নেই, ছাদের কিনারায় বসে বসে কান্না করত, আর মেনে নিতে পারছিলাম না। অর্ণবকে বললাম রাহাতকে ডেকে আনতে, আমি ওর সাথে কথা বলবো। তো রেজাল্টের দিন রাহাতের আসার কথা ছিল, কিন্তু পালিয়ে যাই। ছোট থেকে এত কষ্ট করে বড় করেছি এই দিন দেখার জন্য বল? আমার মান সম্মান সব শেষ সেই দিন। লজ্জায় ঘর থেকে বের হতে পারছিলাম না। গ্রামে গ্রামে কথাটা ছড়িয়ে গিয়েছিল, সেই জন্য তোকে দূরে পাঠিয়ে দিই। 2 বছর পর হঠাৎ রাহাতের এক বন্ধুর কাছ থেকে ওদের খবর নিয়ে জানতে পারি নিশিকে সেদিন রাতে রাহাত মেরে পালিয়ে যায়। নিশির কাছে অনেক গহনা ছিল, রাহাত শুধু নিজের স্বার্থের জন্য নিশিকে ব্যবহার করেছিল। নিশিকে নিয়ে পালিয়ে রাহাত মাঝপথে নিশিকে ছেড়ে দেয়, কিন্তু নিশি অনেক কান্না করছিল। এক পর্যায়ে নিশিকে আঘাত করে মাটিতে পুঁতে চলে যায় রাহাত। কথাটা শুনে রাহাতের ওপর যতটা রাগ হয়েছিল তার থেকে বেশি নিজের ওপর রাগ হচ্ছিল।
আমি যদি নিজের মেয়েদের দিকে ঠিকমতো খেয়াল রাখতাম তাহলে আমার মেয়েটা বেঁচে থাকতো। আমাকে মাফ কর রাত মা, তোদের দুজনের সাথে অন্যায় করেছি। নিশি অবুঝ, কিন্তু আমি কি করে এত বড় ভুল করতাম। নিশির ব্যাপারটা ততদিনে বন্ধ হয়ে গিয়েছিল। আবার ওর কথা তুলে নিজের মেয়ের অসম্মান করতে চায়নি, তাই কাউকে বলিনি নিশি বেঁচে নেই। কি পেল আমার মেয়েটা? ভালোবেসে তো জীবন দিতে হলো। শেষবারের মতো আমার মায়ের মুখ দেখতে পারলাম না। তোকে দেখলে আমার নিশির কথা মনে পড়বে বলে তোকে এতদিন দূরে রেখেছি, কিন্তু আর পারছি না। নিশির কাছে মাপ চাওয়ার সুযোগ পেলাম না, কিন্তু তোর কাছে মাপ চাইছি, আমাকে মাপ করে দে। তিল রাত দুজনেই অবাক হয়ে কথাগুলো শুনছে। রাত যেন পাথর হয়ে গেছে। মাহমুদুল খান কথাগুলো বলে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। অনেক দিনের লুকোনো কথা বলতে পেরে তার নিজের অনেকটা হালকা হালকা মনে হচ্ছে। তিল এগিয়ে এসে রাতের কাঁধে হাত রাখতেই রাত হুঁশে ফেরে। মাহমুদুল খানকে পানি খাইয়ে আবার শুইয়ে দেয়। ঘরের এক কোণায় তিলকে জড়িয়ে ধরে কান্না করছে রাত। নিজেকে বড্ড অসহায় লাগছে। তিল রাতকে জড়িয়ে ধরে চুপ করে আছে। বেশ কিছু সময় পর রাত তিলের বুক থেকে মাথা তুলে বলে, তিল, তুই বল আমি কি করব? এতদিন জানতাম আপু বেঁচে আছে, কিন্তু এখন যখন জানলাম আপু বেঁচে নেই, আমি কিভাবে সামনে এগিয়ে যাব? জানিস তো আপু প্রতিদিন আমার সাথে দেখা করে যেত। আমার সন্দেহ হতো, কারণ আপু এখানে থাকলে আপু সামনে কেন আসে না। এখন বুঝলাম আপু নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে আসে। আপুর খুনিকে আমি ছাড়বো না, কিছুতেই না। আমি খুঁজে বের করব তিল। চোখ মুখ শক্ত করে কথাটা বললেও পরক্ষণে কান্নায় ভেঙে পড়ে। তিল রাতের মাথায় হাত রেখে বলে, দেখ, তুই আর এইসবের মধ্যে যাস না, চল আমরা ফিরে যাই। তিলের কথায় রাত তিলের হাত সরিয়ে বলে, তুই চলে যা, কিন্তু আমি এর শেষ দেখে ছাড়বো। এর অনেক ঝুঁকি রাত, তুই তো জানিস না ওই খুনি কোথায় আছে। রাত নিজের চোখে পানি মুছছে। আয়নার সামনে দাঁড়িয়ে বলে, সূর্যের মতো উজ্জ্বল হতে চাইলে আগে সূর্যের মতো পড়তে হবে। রাত বের হতে গেলে তিল রাতের হাত ধরে আটকায়। রাতকে নিজের দিকে ফিরিয়ে বলে, প্লিজ রাত বেবি, এমন করিস না। নিজের কেরিয়ারের কথা একটু তো ভাব। যা হয়েছে বাদ দে। নিশিপু তো আর নেই, আর তুই কোথায় খুঁজবি? সে কি দেশে আছে? কোনো কিছু পেতে গেলে একটু ত্যাগ করতে হয়, কারণ নিঃশ্বাস নিতে গেলে আরেকটা নিঃশ্বাস ছাড়তে হয়। রাত আর কারোর কথা না শুনে সোজা বাড়ি থেকে বেরিয়ে যায়। তিল অনেকবার চেয়েও রাতের সাথে যেতে পারে না। রাত যেতেই আড়াল থেকে কেউ রাজ্য জয়ের হাসি হাসে। হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছে রাত। চোখ দিয়ে যেন তার আগুন বের হচ্ছে, প্রতিশোধের আগুন। এটা সেই হাসপাতাল যেখানে অভিনবকে রেখে এসেছিল রাত। নিজের মনকে শান্ত করে অভিনবের কেবিনের দিকে অশ্রগর হতে রাত ব্যাগ থেকে ছুরিটা বের করে অভিনবের পেছনে গিয়ে দাঁড়ায়। অভিনব জানালার দিকে মুখ করে বসে আছে, আনমনে কি যেন ভাবছে আর আঙ্গুল পেঁচোচ্ছে। রাত দীর্ঘ শ্বাস ছেড়ে ছুরিটা উঁচু করে আঘাত করে অর্ণবকে। 3 দিন পর। রাত 3 দিন হয়ে গেল। রাত ঘর থেকে বের হয় না, কারোর সাথে কথাও বলে না, সবসময় নিজের মধ্যে বিড়বিড় করে। তিল 2-1 বার জোর করে রাতকে খাইয়ে দেয়। মাহমুদুল খান এখন সুস্থ, কিন্তু মানসিকভাবে তিনি আরও ভেঙে পড়েছে। রাতের কাজ একদম নিশির মতো হচ্ছে। নিশি চলে যাওয়ার আগে ঠিক এভাবে চুপ হয়ে থাকতো। সেদিন রাত বের হওয়ার পর অনেক রাতে বাড়ি ফেরে। শরীরে রক্ত লেগেছিল, তারপর থেকে নিজেকে রুমে বন্দি করে রাখে। কেন এমন করছে সেটা কারোর জানা নেই। সবার কথা, নিশির মৃত্যু মেনে নিতে না পেরে রাতের মানসিক সমস্যা হয়েছে। আজ রাতকে হাসপাতালে নেওয়া হবে। অর্ণব সকাল থেকে অনেক ব্যস্ত। গ্রামের সব কাজ এখন প্রায় অর্ণবকে দেখতে হয়। মাহমুদুল খান তেমন একটা মাথা ঘামায় না, তিনি নিজের মেয়েকে নিয়ে ব্যস্ত। হাসপাতালে রাতকে বেঁধে রাখা হয়েছে। দরজার পাশে অর্ণব আর তিল দাঁড়িয়ে আছে। তিল বারবার বারণ করছে যাতে রাতকে কারেন্ট শক না দেওয়া হয়, তবুও অর্ণব কারোর কথা শুনছে না। রাতের মুখে কাপড় দিয়ে ডক্টর রাতের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু রাতের কোনো প্রতিক্রম নেই। ডক্টর অর্ণবের দিকে তাকিয়ে সুইচ দিতেই রাত চেঁচিয়ে ওঠে।
গ্রামের রাস্তায় রক্তাক্ত অবস্থা, অচেতন হয়ে শুয়ে আছে অর্ণব। শরীরের জায়গায় জায়গায় রক্ত জমাট বেঁধে আছে। চারিদিকে অনেক মানুষ ঘিরে ধরেছে অর্ণবকে। সবার মাঝখান থেকে রাত বালিতে গরম পানি এনে ছুঁড়ে মারে অর্ণবের শরীরে। মুহূর্তেই জ্ঞান ফিরে আসে অর্ণবের। দূরে মাহমুদুল খান আর তার পরিবার সবটা দেখছে। রাত ইশারা করতেই একটা লোক হাতে থাকা প্যাকেট রাতের হাতে দেয়। রাত প্যাকেট থেকে মরিচের গুঁড়ো বের করে অর্ণবের শরীরে ছিটিয়ে দিতেই চিল্লিয়ে ওঠে অর্ণব। অর্ণবের চিৎকারে গ্রামবাসীর সবাই কেঁপে ওঠে। রাতের মুখে তৃপ্তির হাসি। পাশে থাকা হকি স্টিক নিয়ে অর্ণবের দিকে তেড়ে আসতে গেলে পেছন থেকে তিল আটকিয়ে দেয়। ওর অবস্থা ভালো না, এখন সত্যিটা স্বীকার করিয়ে নেই, না হলে পরে আমাদের লস। তিলের বলা কথাটা রাত বুঝতে পেরে অর্ণবের কাছে যায়। অর্ণব চিৎকার করে যাচ্ছে। চোখ মেলে তাকানোর শক্তিটুকু শরীরের অবস্থিত নেই। ঝাপসা চোখে রাতকে দেখে হাত জোর করে। রাত সবটা দেখে পেটে লাথি মারে। অর্ণব ব্যথায় চিৎকার করে ওঠে। খুব কষ্ট হচ্ছে তাই না? এতগুলো জীবন নষ্ট করার সময় কষ্ট হয়নি? নিষ্পাপ একটা পরিবারকে ধ্বংস করতে কষ্ট হয়নি? ভালোবাসার মানুষকে খুন করার সময় কষ্ট হয়নি? নিজের লোভের জন্য এতগুলো মানুষকে মেরে ফেললে তোমাকে তো। তিল রাতের অবস্থা বুঝতে পেরে রাতকে দূরে নিয়ে যায়। অর্ণব অনবরত মাপ চাইছে, কিন্তু তাতে রাতের মন গলার বদলে উল্টো ঘৃণায় ভরে যাচ্ছে। রাত নিজেকে শান্ত করতে করতে বলে, এখনো সময় আছে অর্ণব ভাইয়া, সত্যিটা স্বীকার করে নাও, না হলে তোমার মৃত্যু খুবই ভয়ানক হবে। অর্ণব ব্যথায় কুকিয়ে ওঠে বলে, আমাকে মেরো না, আমি সব বলছি। ছোটবেলায় নিশির আব্বুর জন্য আমার আব্বু আম্মু মারা যায়। ছোট থেকে আমি আমার আব্বু আম্মুর ভালোবাসা পাইনি। নিশির আব্বু যতই আমাকে আদর করুক, কিন্তু দিন শেষে তো আমি এতিম। নিশিকে আমার ভালো লাগতো। আমি ভাবছিলাম নিশিকে বিয়ে করলে বড় আব্বুর সব কিছু দেখাশোনা করতে পারবো। ছোট থেকে নিশিকে ভালো লাগতো, কিন্তু নিশি এই ফকিরের বাচ্চা রাহাতকে ভালোবাসতো। কি নেই আমার মধ্যে? দেখতে সুন্দর, বড় পরিবারের, তাও কেন নিশি আমাকে পাত্তা দিত না? নিশির প্রতি ভালোবাসা আমার জেদে পরিণত হলো। চোখের সামনে নিশি আর রাহাতের প্রেম কাহিনী আর সহ্য করতে পারছিলাম না। ভাবছিলাম বড় আব্বু হয়তো এটা শুনে নিশির সাথে আমার বিয়ে দেবে। বড় আব্বু প্রথমে নিশিকে অনেক বকাবকি করে। নিশি সেই দিন বাবার মুখের উপর কিছু বলতে পারেনি, কিন্তু সবসময় মনমরা হয়ে থাকতো। নিশির এইরকম অবস্থা দেখে বড় আব্বু আমাকে বলে রাহাতকে ডেকে আনতে। আমি ভাবছিলাম হয়তো হুমকি দেবে, কিন্তু বড় আব্বু রাহাতকে ডেকে বিয়ের কথা বলে। আমার মাথা গরম হয়ে যায়। রাহাত নিশিকে খবরটা দেওয়ার জন্য দেখা করতে বলে। সেই দিন রাহাত যাওয়ার আগে আমি পৌঁছে যাই নিশির কাছে। ওকে ভালো করে বুঝাই যেন আমাকে বিয়ে করার কথা বলে, কিন্তু নিশি আমাকে থাপ্পড় মারে। ব্যাস, আমার ধৈর্যের সীমা পেরিয়ে গেল। নিশিকে কিছু বলার আগেই রাহাত আসে। রাহাতের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে রাহাতকে কোড়াল দিয়ে আঘাত করে বসি। আমি ইচ্ছে করে মারতে চাইনি, রাগ উঠে গিয়েছিল। সেই মুহূর্তে নিশি চিল্লিয়ে কান্না শুরু করে। ভয় পেয়ে গিয়েছিলাম, যদি কেউ দেখে ফেলে তাহলে তো আমাকে জেলে যেতে হতো। তাই একমাত্র সাক্ষী নিশিকে সরিয়ে দিতে হলো। হ্যাঁ, সেই দিন নিশি পালিয়ে যায়নি, আমি ওকে মেরে ফেলেছিলাম। গ্রামের সবাই অবাক হয়ে শুনছে অর্ণবের কথা। মাহমুদুল খান মাটিতে বসে পড়ে আছে। যাকে এতটা বিশ্বাস করল সেই তার কলিজার টুকরো মেয়ের মৃত্যুর কারণ ভাবতেই পারছে না মাহমুদুল খান। রাতের চোখ রক্তবর্ণ ধারণ করে আছে। চোখ দিয়ে যেন এক্ষুনি পানি গড়িয়ে পড়বে। টিলার নিজেকে শান্ত রাখতে পারল না। হকি স্টিকটা নিয়ে অর্ণবের কাছে যেতে যেতে বলে, বল, আর কিভাবে মেরেছিলি নিশি আপুকে? সব বল, না হলে রাত তোকে ছেড়ে দিল, গ্রামের লোক তোকে ছাড়বে না। সব সত্যি বল। অর্ণব কাঁপা কাঁপা কণ্ঠে বলে, বলছি, সব বলছি। নিশি রাহাতের লাশ ধরে কান্না করছিল। আমি কোড়াল দিয়ে নিশিকে আঘাত করার আগেই নিশি পিছিয়ে যায়। নিশি দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে খান বাড়িতে পৌঁছে যায়। ভাগ্যক্রমে সেই দিন কেউ বাসায় ছিল না। রাতের রেজাল্টের খবর নিতে সবাই বাইরে ছিল। নিশি ওর রুমে চলে যায়। আমি যেন মাতাল হয়ে গিয়েছিলাম। খুনের নেশা মাথায় উঠে গিয়েছিল। কোড়াল দিয়ে ওকে ইচ্ছা মতো আঘাত করি। সাদা কামিজ রক্ত লাল ধারণ করে। তারপর ওর আর রাহাতের লাশটা জঙ্গলের উত্তর পাশে মাটি দিয়ে আসি, আর সবাইকে বলছি রাহাত নিশিকে নিয়ে পালিয়ে গিয়েছে। এতটুকু বলে জোরে জোরে নিঃশ্বাস নেয় অর্ণব। আশেপাশে সবাই যেন অর্ণবকে দেখে ভয় পেত। আজ তার দিকে সবাই ঘৃণার দৃষ্টিতে তাকাচ্ছে।
রাত অর্ণবকে চুপ করে যেতে দেখে। রাত তিলের হাত থেকে হকি স্টিক নিয়ে মুখে দিয়ে বলে, বল, অভিনবের পরিবারকে কিভাবে মারলি? সব বল, না হলে আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। মানুষ ছাড় দিলেও আল্লাহ দেয় না। অর্ণব যেন রাতকে দেখে ভয়ে কেঁপে উঠছে। রাত চঞ্চল ঠিক আছে, কিন্তু কখনো রাতকে এইভাবে দেখেনি। বরাবর ওই রাতকে কেউ কিছু বলেনি। নিশি প্রতিবাদ করত, কিন্তু সেই রাত আজ তার নিশিপুর জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। কতটা আঘাত পেলে মানুষ এতটা ভয়ঙ্কর হয়ে ওঠে। আজ মাহমুদুল খান ও রাতের রাগকে ভয় পাচ্ছে। অর্ণব ব্যথায় কামড়াতে কামড়াতে একসময় অজ্ঞান হয়ে যায়। অর্ণবের এভাবে অজ্ঞান হয়ে যাওয়ায় রাতের রাগকে বাড়িয়ে তুলেছে। রাত কিছু একটা করার আগেই তিল অর্ণবের মুখে পানি দেয়, তবুও অর্ণবের সেন্স ফিরে আসে না। যে জায়গায় এতক্ষণ অর্ণবের কাতানোর আওয়াজ পাওয়া যাচ্ছিল, সেখানে এখন পিক পিক নীরবতা। রাত ব্যাগ থেকে ইঞ্জেকশন বের করে অর্ণবের শরীরে পুশ করে। মুহূর্তেই অর্ণবের জ্ঞান ফিরে আসে। রাত অর্ণবকে পানি খাইয়ে দিয়ে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে। অর্ণব আবার বলতে শুরু করে, রাহাতের আব্বু আম্মুকে আমরা মারিনি, গ্রাম থেকে বের করে দেওয়া হয় বলে লজ্জায় মারা গিয়েছে। অভিনব যখন ওর বোনকে নিয়ে আসে, তখন আমরা নিশিকে না পাওয়ার জেদটা মাথায় চেপে বসে। অভিনবের বোন মিষ্টিকে আমরা সবাই মিলে রেপ করি, পরে লাশটাকে গাছের সাথে ঝুলিয়ে দিই। কয়েক বছর পর বড় আব্বু জানতে পারে নিশি পালিয়ে যায়নি, ওকে মেরে ফেলা হয়েছে, কিন্তু কে মারছে এটা জানতে পারেনি। আমি বুদ্ধি করে বলি রাহাত মেরে পালিয়ে গিয়েছে। বড় আব্বুও তাই বিশ্বাস করে নেয়, আর নিজের সম্মানের কথা ভেবে কাউকে কিচ্ছু জানায়নি। মাহমুদুল খান এতক্ষণ সবটা দাঁড়িয়ে শুনছিলেন, কিন্তু এখন আর নিজেকে আটকে রাখতে পারলেন না। হকি স্টিক নিয়ে এসে অর্ণবের ইচ্ছে মতো মারতে থাকে আর বলে, এই শিক্ষা দেওয়া হয়েছে তোকে? জানোয়ারের মতো সবার জীবন কেড়ে নিলি, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আজ তোকে মেরেই ফেলবো। বিছানায় গা এলিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে রাত। পাশে তিল গভীর ভাবনায় মগ্ন। রাত যেন অনেক দিন পর নিশ্চিন্তে ঘুমোতে পারছে। অর্ণবকে সেই বাগানে রেখে আসা হয়েছে, যে বাগানে একসময় অর্ণব রাত পার করত। সকাল হলেই তাকে পুলিশে দেওয়া হবে বলে ঠিক করা হয়েছে গ্রামবাসীরা। মাহমুদুল খান অভিনবের পরিবারের উপর করা অন্যায়ের জন্য অনুপ্রাপ্ত শুধু মাহমুদুল খান নয়, গ্রামের সবাই। যারা এতদিন অর্ণবকে তুচ্ছ তাচ্ছিল্য করছিল, তারা সবাই অনুপ্রাপ্ত। তিল রাতের বাহু ধরে উঠে গভীর গলায় বলে, তুই যদি সবটা জেনে থাকিস তাহলে কেন অভিনবকে মারতে গেলি? কেন রাত? কেন? তিলের করা প্রশ্নে রাত কিছুক্ষণ তিলের মুখের দিকে তাকিয়ে থেকে ফিক করে হেসে দেয়। রাত হাসির মানে তিল জানে না। বেশ কিছু সময় পর রাত হাসি থামিয়ে বলে, ভালোবাসার মূল ভিত্তি কি জানিস? বিশ্বাস। যদি অভিনবর প্রতি আমার বিশ্বাস না থাকে, তাহলে সেটা ভালোবাসা বলা যায় না। আমি অভিনবকে সত্যি ছুঁড়ে মেরেছিলাম, কিন্তু মন থেকে না। তিল রাতের কথা না বুঝে নিবক হয়ে তাকিয়ে আছে। রাত বিছানার পাশ থেকে ফোন বের করে তিলের সম্মুখে ধরে। তিল বিরক্তমাখা চাহনি নিয়ে ফোনের দিকে তাকাতেই সব বিরক্তি উধাও হয়ে গেল। তিল ফোনের দিকে তাকিয়ে দেখে অভিনব বসে আছে। রাতের কাছ থেকে ফোনটা নিয়ে ভালো করে দেখতে থাকে তিল। অভিনব ভাইয়া বেঁচে আছে, কিন্তু তুই তো ওকে মেরে ফেলেছিলি। অবাক হয়ে প্রশ্ন করে তিল। তিলের প্রশ্নে রাত মুচকি হেসে জবাব দেয়, যে মানুষটাকে নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছি, তাকে কি করে মারতে পারি? তিল কিছু না বুঝে রাতের দিকে তাকিয়ে থাকে। রাত তিলের দৃষ্টির মানে বোঝে, হালকা হেসে বলে, তুই কি ভেবেছিলি এত সহজে এই রাত তার ভালোবাসাকে মেরে ফেলবে? ভালোবাসার মূল ভিত্তি বিশ্বাস। অভিনবকে আমি ছোট থেকে চিনি, সাথে ওদের পরিবারকেও। যখন জানতে পারি অভিনব ভাই আমার নিশি আপুকে খুন করেছে, তখন বিশ্বাস কর অনেক রাগ হয়েছিল। রাগের মাথায় হসপিটালে ছুটে যাচ্ছিলাম, ঠিক তখনই দরজার পাশে অর্ণবকে দেখতে পাই। তোর আর আমার কথা অর্ণব দরজার পাশে দাঁড়িয়ে শুনছিল। আমি খুব ভালো করে জানি অর্ণব ভাইয়া নিশি আপুকে পছন্দ করতো, তাহলে নিশি আপু খুন হবার পরেও অর্ণব ভাইয়া চুপ কেন? আর কেউ বিষয়টা জানে না কেন? আমি যখন রেগে হসপিটালে যাই, তখনও পেছনে অর্ণব ছিল। রাগের মাথায় অভিনবকে আঘাত করতে গিয়েছিলাম ঠিকই, কিন্তু ওর মুখটা দেখে সাহস হয়নি, তাই ইচ্ছা করে ওর হাতে ছুরি দিয়ে আঘাত করি। অভিনব তো ছুরি দেখেই অজ্ঞান হয়ে যায়। তারপর চিল্লিয়ে লোক ডেকে অভিনবকে সরিয়ে দিই। অর্ণব ভাবে অভিনব মারা গিয়েছে, কিন্তু ওকে আমি ঢাকা পাঠিয়ে দিই।
আর নিজে পাগল হবার নাটক করি। অর্ণব ভাবছে অভিনবকে আঘাত করার জন্য আমি মেন্টাল পেশেন্ট হয়ে গিয়েছি, সেইটা অর্ণব চাইছিল। রুমের মধ্যে একা থাকার নাটক করে রোজ অর্ণবের পেছনে যেতাম, আর খোঁজ নিয়ে জানতে পারছি অর্ণব দোষী, কিন্তু প্রমাণ ছিল না। অর্ণব আমাকে সরিয়ে দেবে বলে কারেন্ট শক খাওয়ায়। সবটা মুখ বুঝে মেনে নিয়েছিলাম, শুধু নিশি আপুর খুনের প্রতিশোধ নেব আর অভিনবের পরিবারকে নির্দোষ প্রমাণ করব। তাই অর্ণবের প্ল্যান অনুযায়ী আমাকে ইলেকট্রিক শক দিয়ে অর্ণব নিজেকে জয়ী ভাবে। নিজের গোডাউনে মদ খাচ্ছিল, তখন আমি নিশি আপু সেজে যাই আর অর্ণবকে দিয়ে সত্যি বলিয়ে রেকর্ড করি। তারপর সব জানা। কথাগুলো বলে রাত লম্বা একটা নিঃশ্বাস নেয়। পরক্ষণে তিলের দিকে নজর যেতেই দেখে তিল হা করে রাতের মুখের দিকে তাকিয়ে আছে। রাত তিলের সামনে তুড়ি বাজাতেই তিল পাশে থাকা পানির গ্লাস থেকে পানি খেয়ে নেয়। একদমে পুরোটা পানি শেষ করে বলে, তোর মাথায় এত সব ছিল? আচ্ছা তুই জানলি কি করে রাহাত নিশি যে মরেনি? তিলের প্রশ্নে রাত অন্য মনস্ক হয়ে বলে, নিশি আপু বলেছে। তিল অবাক সুরে বলে, নিশি আপু মানে তিনি তোকে কি করে বলবে? রাত নিজেকে শান্ত করে বলে, নিশি আপু বলতে নিশি আপুর ভালোবাসার উপর বিশ্বাস থেকে বুঝেছি। কথাটা বলে রাত উঠে গেল। দরজার পাশ থেকে রাতের আম্মু চলে যায়। নিশি আর রাহাতের যে সম্পর্ক ছিল এটা তো রাত জানতো না, তাহলে এই কথা কি করে বলল? আমার নিশি এমন না যে তার ছোট বোনকে এই সব বলবে। রাত কি আমাদের থেকে কিছু লুকাচ্ছে? কিন্তু কেন? মাহমুদুল খান নিজের স্ত্রীকে এভাবে বিড়বিড় করতে দেখে এগিয়ে আসে। স্ত্রীর কাঁধে হাত রাখতেই চমকে যায় সঞ্চিতা খান। কিছুটা চমকে প্রশ্ন করে, কি হয়েছে, কিছু বলছিলে? মাহমুদুল খান বুঝতে পারে তার স্ত্রী কোনো বিষয় নিয়ে চিন্তিত। মাহমুদুল খান নিজের স্ত্রীকে বিছানায় বসিয়ে পানি এগিয়ে দেয়। সঞ্চিতা খান ভ্রু মুচকে মাহমুদুল খানের দিকে তাকিয়ে আছে। চোখের ইশারায় পুরোটা পানি খেতে বলেন মাহমুদুল খান। একদমে সম্পূর্ণ পানি শেষ করে ফেলে। মাহমুদুল খান গ্লাসটা রেখে বলে, এবার বলো, কি নিয়ে এত চিন্তিত তুমি? সঞ্চিতা খান কিছু বলতে গিয়েও বলে না, কথা এড়িয়ে যাওয়ার জন্য বলে, রাহাতের পরিবারের সাথে যে অন্যায় হয়েছে, আবার অভিনবের সাথেও তো। পুরোটা শেষ না করে সঞ্চিতা খান দীর্ঘ শ্বাস ছাড়ে। মাহমুদুল খান গম্ভীর ভাবনায় ডুব দেয়। কোনোভাবে আর সব কিছু ঠিক হবে না, তবুও বর্তমানে যে আছে তাকে তো ফেলে দেওয়া যাবে না। নিজের পরিবারের সদস্যর মধ্যে একজন এমন খারাপ কাজের জন্যে অন্য একটা পরিবার ভোগ করছে। মাহমুদুল খান আনমনে বলে ওঠে, অভিনব বেঁচে থাকলে না হয় ওর কাছে ক্ষমা। সম্পূর্ণ শেষ করার আগেই সঞ্চিতা খান চেঁচিয়ে বলে, অভিনব বেঁচে আছে। মাহমুদুল খান অবাক হয়ে তাকিয়ে থাকে সঞ্চিতা খানের দিকে। তিনি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সঞ্চিতা খান চোখের ইশারায় আশ্বাস দিয়ে বলে, রাত ওকে মারেনি, অর্ণবের প্ল্যান ধরার জন্য নাটক করেছিল। মাহমুদুল খান আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বেরিয়ে যায় রাতের ঘরের উদ্দেশ্যে। কোনো বাচ্চা মেয়ের ডাকে রাত চোখের চশমা খুলে হাতে থাকা ডায়েরি বন্ধ করে। পিছনে তাকায়, একটা 2.5 বছরের বাচ্চা রাতের দিকে দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। রাত মুচকি হেসে বাচ্চাটিকে কোলে তুলে নেয়। বাচ্চাটির গালে আদরের পরশ দিয়ে বলে, মামুনি নাস্তা করেছে? বাচ্চাটি দুপাশে মাথা না নাড়িয়ে বলে, রাত কাউকে ডেকে বলে, কি ব্যাপার নেহা, এখনো খাইনি কেন? রাতের বাসায় থাকা কাজের মেয়ে নিহার বলে, যে দুষ্টু হয়েছে ওকে খাওয়াতে গেলে আমি শেষ। রাত মুচকি হেসে খাবার পাঠিয়ে দিতে বলে। নেহাকে খাইয়ে রাত ঘুমিয়ে পড়ে। বাইরে যাওয়ার জন্য বের হয়। পেছন থেকে নিহার বলে, আপা, আমার বাচ্চাকে আপনি কত যত্ন করেন, বুঝতেই দেন না যে ও আমার বাচ্চা। আপনি এবার বিয়ে করে একটা বাচ্চা নেন। রাত দীর্ঘ শ্বাস ছেড়ে বলে, বিয়ে হয়তো আমার কপালে নেই। কথাটা বলে রাত বেরিয়ে পড়ে তার গন্তব্যে। নিহার চোখের পানি মুছে কাজে লেগে পড়ে। সেদিন রাতে মাহমুদুল খান অনেক অনুরোধ করে অর্ণবকে বাসায় আনার জন্য। রাত নিজের বাবার কথা ফেলতে না পেরে অভিনবকে বাসায় আনার 1 বছরের মাথায় অভিনব সুস্থ হয়ে যায়। মূলত রাতের ভালোবাসা আর সেবার কারণেই অভিনব সুস্থ হয়ে যায়। রাতের বাবা অনেক মাপ চায়।
অভিনবকে নিজের কাছে ছেলের মতো রাখতে চায়, কিন্তু অভিনব এই গ্রামে থাকতে চায় না। বর্তমানে নিজের যোগ্যতায় একটা প্রাইভেট কলেজে প্রফেসরের কাজ নিয়োজনে আছে। এই 3 বছরে অভিনব রাতের পরিবারের সাথে খুব গভীর সম্পর্ক তৈরি হয়েছে। শুধু রাতের সাথেই পারল না, সুস্থ হওয়ার পর রাতের সাথে একবারও কথা বলেনি। রাত অভিনবকে দেখার জন্য ঢাকায় শিফট হয়। প্রতি সপ্তাহে একবার রাতের বাসায় যায় অভিনব। রাতও সেই সময় যায়, কিন্তু অভিনব ওর সাথে কথা বলে না। রোজ অভিনব কলেজে যাওয়ার সময় রাত রাস্তায় দাঁড়িয়ে থাকে, আবার আসার সময়ও দাঁড়িয়ে থাকে অভিনবকে একবার চোখের দেখা দেখবে বলে। অভিনব রাতের দিকে ফিরেও তাকায় না। তিলের বিয়ে হয়েছে 1 বছরের মতো, সবাই নিজেদের মতো এগিয়ে গিয়েছে, শুধু থেমে আছে রাতের জীবন। আজকেও রাত সেই রাস্তায় দাঁড়িয়ে আছে, যে রাস্তা দিয়ে অভিনব প্রতিদিন যায়। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অভিনব আসছে না দেখে রাত নিশার হয়ে ফোন করে। উদ্দেশ্য অভিনবকে কল করা। জানে অভিনব কথা বলবে না, তবুও বেহায়া মন বারবার চায়। ফোন বের করতেই রাত অবাক হয়ে যায়। বাসা থেকে অনেকবার কল দিয়েছে, ফোন সাইলেন্স থাকায় রাত বুঝতে পারেনি। তাড়াতাড়ি কল ব্যাক করতেই ওপাশ থেকে শুনতে পেল ওর আম্মুর কান্নার আওয়াজ। রাতের বুকটা মোচড় দিয়ে উঠল। কি হয়েছে আম্মু? তুমি এভাবে কান্না করছো কেন? অস্থির কণ্ঠে বলে ওঠে রাত। রাতের আম্মু কান্না মিশ্রিত কণ্ঠে বলে, কতবার ফোন করেছি তোকে, তোর আব্বু হঠাৎ বুকে ব্যথা উঠেছে, আমরা সবাই সিটি হসপিটালে আছি, তুই তাড়াতাড়ি আয়। রাত আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা বেরিয়ে পড়ে। রাতের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আছে রাত আর অভিনব। রাতের আব্বুর অবস্থা এখন ভালো, অতিরিক্ত টেনশনে স্ট্রোক করেছিল। রাত নিজের বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়ে। নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে। একটা সন্তানের কাছে তার বাবা মা বিশ্বের মতো। সেই বাবা মার দূরে যাওয়ার কথা মনে উঠতেই বুকটা মোচড় দিয়ে ওঠে। রাতের এখন চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না। মুখে হাত দিয়ে যেই চলে আসতে যাবে, তখনই কানে আসে সেই পরিচিত কণ্ঠ। রাত শোনো। রাত যেন ওখানে জমে গিয়েছে। শীতের মধ্যেও রাতের কপালে বিদ্যু বিদ্যু ঘাম দেখা যাচ্ছে। রাত অবাক দৃষ্টিতে পিছনে তাকায়। অভিনব রাতকে ডাকলো। এটা যেন রাত বিশ্বাস করতে পারছে না। রাত একইভাবে দাঁড়িয়ে আছে দেখে অভিনব এগিয়ে আসলো। রাতের সামনে দাঁড়িয়ে বলে, আঙ্কেল তোমাকে নিয়ে অনেক চিন্তা করে। আঙ্কেল আন্টির বয়স হয়েছে, আমার মনে হয় তোমার এখন বিয়ে করা উচিত। রাত এক দৃষ্টিতে তাকিয়ে বলে, বিয়ে করলে কি তারা টেনশন মুক্ত হয়ে যাবে? রাতের এমন প্রশ্নে অভিনব নড়ে চড়ে বলে, সেটা হয়তো হবে না, কিন্তু তোমার জীবনটা সাজানো দেখলে তাদেরও ভালো লাগবে। একটা মানুষ একা কখনো থাকতে পারে না। তাহলে আপনি একা কেন? রাতের প্রশ্নে অভিনব কি বলবে বুঝতে পারছে না। যাকে ছোট থেকে দেখে আসছে, হাত সেই পিচ্ছি মেয়ে তাকে কথার জালে ফেলেছে। অভিনবের থেকে উত্তর না পেয়ে রাত মুচকি হেসে পেছনে ফিরে চলে যায়। কিছু দূর যেতেই রাত আবারও শুনতে পেল সেই কণ্ঠ। তাহলে কি সারা জীবন এভাবে থাকবে? রাত পেছনে না ফিরেই উত্তর দেয়, আপনি কি করবেন বিয়ে, নাকি আমাকে অন্তহীন অপেক্ষা করতে হবে? পেছনে না ফিরেই রাত বুঝতে পারল অভিনব ওর দিকে তাকিয়ে আছে। রাত না তাকিয়ে চলে গেল। কাঁধে কারো স্পর্শ পেয়ে অভিনব পিছনে তাকিয়ে দেখে অভিনবের বাসার নিচে থাকা রবিন তাড়াহুড়া করে আসার সময় ওর সাথে থাকা লোককে নিয়ে আসে। রবিন অভিনবকে বলতে না দিয়ে নিজেই বলে, মেয়েটার সাথে এমন করা কি ঠিক হচ্ছে? অভিনব উপরের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ছেড়ে বলে, কিছু অনুভূতি প্রকাশ করা যায় না, একাকিত্বের আড়ালে থেকে যায় নীরবতা। রবিন আর কিচ্ছু বলল না। অভিনব মুচকি হেসে নিজের গন্তব্যের দিকে চলে যায়। দুটি মানুষ একও হয় না, আবার আলাদা হয়েও আলাদা না। একসাথে না থাকলেও কিছু মানুষের সাথে থেকে যায়। হয়তো পাশে নেই, কিন্তু কাছে কাছে আছে।